তো কি খবর দেবজ্যোতি, কেমন আছো? ভালো। তুমি কেমন আছো বলো। আমাদের লাস্ট পডকাস্টটা যেটা ছিল হচ্ছে জিও পলিটিক্স নিয়ে, ওয়ার্ল্ড ওয়ার 3 নিয়ে কাইন্ড অফ, তো সেটা খুব ভালো রেসপন্স পেয়েছে, হ্যাঁ। লোকের খুব ভালো লেগেছে। বাট আমাদের মূলত কাজ হচ্ছে সিনেমা নিয়ে কথা বলা, তাই আমরা আজকে সিনেমা নিয়েই ফেরত এসেছি। বাট ডেফিনেটলি সেটার সাথে কিভাবে সোসাইটি, আমরা চিরকাল আমরা যত পডকাস্ট করেছি, তোমার চ্যানেলে বলো আমার চ্যানেলে বলো, আমরা সিনেমা কিভাবে, মানে সিনেমা তো সোসাইটি থেকে আলাদা কোনোভাবে নয়, তো ওটা কিভাবে ওটার সাথে জড়িয়ে রয়েছে সেটা আমাদের কথার মধ্যে বারবার রিফ্লেক্ট হয়েছে। তো আজকেও যে বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো সেগুলোর সাথেও আর কি সোসাইটি এবং মানুষ এইভাবে হিরোদেরকে কিভাবে পারসিভ করে সেগুলোর ওপরই মানে কোথাও গিয়ে একটা কানেক্টেড থাকবে আর কি, মানে সোশ্যাল এটা থাকবে, ফ্যাব্রিকটা থাকবে অবশ্যই আমাদের আলোচনার মধ্যে। তো আমি তোমার একটা ভিডিও দেখছিলাম তোমার চ্যানেলে, সেটা হচ্ছে যে তুমি বলছো যে সৌরভ গাঙ্গুলির যে বায়োপিক সেটা ডিজাস্টার হবে, ঠিক আছে? এবং তুমি কিছু পয়েন্টস দিয়েছো, তো সেই পয়েন্টস গুলো নিয়েই আমরা আলোচনা করবো এই ভিডিওর মধ্যে মূলত। ওই ভিডিওটা তোমার চ্যানেলের দর্শক দেখেছে, বাট আমার চ্যানেলের দর্শক দেখেনি, তো যারা দেখেনি আর কি তাদের জন্য এই আলোচনাটা। আমি তোমার সাথে এই পয়েন্টটাতে পুরোপুরি একমত যে সৌরভ গাঙ্গুলি প্রচন্ড ইনফ্লুয়েন্সিয়াল একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসে। তার প্রচুর ভালো ক্রিকেট বোর্ডে পরিচিতি ছিল আগে থেকেই। তো এবং সে যে স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, সব জায়গা থেকে তার নানা রকমের ফেসিলিটি সে পেয়েছে। তো তার গল্পের মধ্যে র্যাগস টু রিচেস কোনো টেমপ্লেট নেই, যেটা ধোনির হ্যাঁ। ছবির ক্ষেত্রে ছিল। ঠিক আছে, ধোনির যেরকম একটা মানে এত লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে, তার বাবা আর কি পাম্প অপারেটর, সেখান থেকে উঠে এসে নিজে টিসি চাকরি করছে। তো একটা কোথাও গিয়ে দর্শক যারা ক্রিকেটের বাইরেও সেই জার্নিটার সাথে জুড়ে যাচ্ছে। আর তুমি দেখবে ছবিটাতে এরকম ট্রিটমেন্ট একটা ছিল, নীরজ পান্ডে রেখেছিল যে ও বারবার প্রচুর ফেলিয়ার্স পাচ্ছে, মানে মনে হচ্ছে যে এবার কিছু একটা সাকসেসফুল হবে, বাট হচ্ছে না। মানে এবং সেগুলো এয়ারপোর্টে কিন্তু রিয়েলিটি, মানে এমএসডি দি আনটোল্ড স্টোরি। এটা কিন্তু হ্যাঁ, মোটামুটি 90%ই ধোনির জীবনে অ্যাকচুয়াল হয়েছিল। কিছু জিনিস ফিকশনালাইজ করা হয়েছিল, বাট বাই অ্যান্ড লার্জ যেগুলো দেখানো হয়েছিল সেগুলো কিন্তু হ্যাঁ, ট্রু। মানে ধরো চান্স পেলো বাট ফ্লাইটটা ধরতে পারলো না। তারপরে ধরো টিটির চাকরি করছে, সেখানে একটা হঠাৎ করে জীবনটা টিটির স্টার্ট হয়ে চাকরিটা, দাঁড়িয়ে হ্যাঁ। গেছে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো খুব সুন্দর করে বলেছিল। তো এটা আমার মনে হয় কোথাও গিয়ে যারা ধরো ক্রিকেট, আমাদের এখানে ক্রিকেটই ডমিনেন্ট স্পোর্টস, বাট সবাই যারা সিনেমা দেখে তারা কিন্তু ক্রিকেটের এত বড় মানে দর্শক নয়, ঠিক আছে? এবং তারা সবসময় সিনেমার মধ্যে স্পোর্টস দেখালেই সেটা হিট হয়ে যাবে সেটাও নয়, এটাও আমি এগ্রি করি। তো এই যে সৌরভ গাঙ্গুলি গল্পের মধ্যে যদি এই একটা র্যাগস টু রিচেস টেমপ্লেট যেটা অ্যাভেলেবেল নেই, তাহলে তার মানে একটা মানে প্রোটাগনিস্টকে আমরা যখন সিনেমা রাইটিং করি, তো একটা প্রোটাগনিস্টকে তো কিছু হার্ডেলস দিতে হয়। তো সেটা তো বাই মানে সৌরভ গাঙ্গুলির অ্যাকচুয়াল গল্পটার মধ্যেই সেটা নেই। তো সেইটা তুমি মানে সেটা তোমার কি ওপিনিয়ন আর কি, একটু ডিটেলে যদি ব্যাপারটা নিয়ে কথা বলো। হ্যাঁ, দেখো, ফার্স্টে তুমি এমএসডি দি আনটোল্ড স্টোরির কথাটা বললে। দেখো, আমাদের দেশে মানুষ ক্রিকেট পাগল, কিন্তু তুমি যদি দেখো ক্রিকেটের সিনেমার সাকসেস রেট কিন্তু খুবই কম। এবং সেটার কারণ আছে, কারণ তুমি এই যে সিনেমা দেখার যে এক্সাইটমেন্ট আর ক্রিকেট দেখার এক্সাইটমেন্ট আলাদা। ইউ ক্যান নট ইঞ্জিনিয়ার দ্যাট। পরের বলে 6 হবে না, পরের বলে উইকেট পড়বে, ওটা তুমি একটা ন্যারেটিভের মধ্যে আনতে পারবে না, তাই না? তো যাই হোক, সেটা অন্য বিষয়। তুমি যেটা বললে যে এমএসডি তে আনটোল্ড স্টোরি, ওটা তুমি যদি না, ধোনির আমার মনে হয় দেবজ্যোতি, এই যে তুমি হুম, বিষয়টা বললে যে পরের বলে কি হবে, ছয় মারবে নাকি উইকেট পড়বে, এটার যে অ্যান্টিসিপেশনটা, এটা আমার মনে হয় যে বায়োপিক্স এর ক্ষেত্রে ওয়ার্ক করে না। তার কারণ হচ্ছে বায়োপিক্স এর ওই খেলার রেজাল্টটা আমরা অলরেডি জানি, মানে 83-র ক্ষেত্রে ধরো হুম। জিম্বাবুয়ের খেলাতে কি হবে এটা আমাদের আগে থেকে জানা আছে। তাই জন্য উই আর নট ফিলিং দ্য স্টেকস, এটা তুমি বলতে পারো। বাট লাগানের মতো ছবিতে এটা কিন্তু ক্রিয়েট করা যায়, যেখানে গল্পটা পুরোপুরি ফিকশনাল, সেখানে কিন্তু এই অ্যান্টিসিপেশনটা তৈরি করতে পেরেছে। যখন দেখবে ওই ইংরেজরা ভালো ব্যাটিং করতে শুরু করে, ওদের উইকেট কিছুতেই হ্যাঁ, হ্যাঁ, পড়ছে হ্যাঁ, না, ওটা পেরেছিল। সেখানে গ্রামের লোকেরা পিছিয়ে পড়েছে, সেখানে কিন্তু এই অ্যান্টিসিপেশনটা তৈরি করতে পেরেছিল। আচ্ছা, এখানে আমি তোমাকে অনেক একটু পুশব্যাক তোমাকে আমি করছি, যে এই যে লাগানে যে টেনশনটা তৈরি করতে পেরেছিল, সেটা হুম। কি শুধু ক্রিকেটের টেনশন, না সেটা একটা অ্যান্টি কলোনিয়াল মানুষ তারা রিবেলিয়নটা করছে সেটার টেনশন? না, সেটা তো দেখো একটা ওভারঅল মানে সিনেমার যে স্ট্রাকচারিংটার মধ্যে তো একটা কোথাও গিয়ে একটা দল আছে তারা অত্যাচার করছে, একটা দল অত্যাচারিত হচ্ছে, তাদের একটা ঘুরে দাঁড়ানোর গল্প, ঠিক আছে? হ্যাঁ। একটা ওই কাইন্ড অফ ওই যে কি বলে যেটা বাইবেলে আছে না, ওই যে আহ আরে ডেভিড ওই যে ভার্সেস গোলায়াত। ডেভিড ভার্সেস হ্যাঁ, গোলায়াত। ডেভিড ভার্সেস গোলিয়াথ, ওই ওই ফরম্যাটের গল্প কোথাও গিয়ে, যে ইংরেজরা হচ্ছে অপ্রেসার, প্রচন্ড পাওয়ারফুল, তারা এই খেলাটা জানে, ইন্ডিয়ানদেরকে শিখতে হচ্ছে তাদের। তো ওই ফরম্যাটটা কোথাও, কিন্তু তুমি দেখবে পার্টিকুলারলি যে 3টে দিনের যে খেলাটা দেখায়, যেটা আর কি হুম। ছবিটা লাস্ট মানে প্রায় 1 ঘন্টা, তো সেই জায়গাটা কিন্তু ক্রিকেটিং টেনশন, ম্যাচের যে নুয়ান্সেস, ঠিক আছে, এই যে স্পিন হ্যাঁ, বল ওটা করছে ওটা দেখাতে পেরেছিল, বা এটা আমি এগ্রি বা করি।
বা ওদের যে প্রথম হাফে দেখবে যাদের যা কোয়ালিটিস গুলো দেখিয়েছিল, মানে ধরো একজন এরকম হাত ঘুরিয়ে বল ফেলে, সেটাই কিন্তু কাজে লাগিয়েছে। আবার তুমি দেখবে ইংরেজদেরকে একেবারে বোকা দেখায়নি, তারাও আবার ওটা কাউন্টার খুঁজে বার করছে, যে ও যখন বলটা রিলিজ করে একটা আওয়াজ করে, তো সেগুলো ট্যাকটিক্যাল খুব সুন্দর জিনিসটা করে। ফোকাস করেছিল, হ্যাঁ। হ্যাঁ, তো সেই সেই ন্যারেটিভটার মধ্যে কিন্তু ওই ক্রিকেট ম্যাচের মজাটা দিতে পেরেছিল কিন্তু লাগান। হ্যাঁ, এবার দেখো সেটা আমি সেটা ব্যাপার। এবার ব্যাপারটা হচ্ছে আমরা ধরো সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রে সমস্যাটা, এমএসডির ক্ষেত্রে সমস্যাটা যেটা সুবিধা কি ছিল বলতো, ধোনির মানে আমাদের দেশে দেখো, আমাদের দেশে ক্রিকেট নিয়ে বায়োপিক হলে সেটা বায়োপিকের এলিমেন্টটাতেই ফোকাস করবে, ক্রিকেটে খুব একটা ফোকাস করবে না। এটা অ্যাকচুয়ালিতে কাবির খান ভাঙতে গেছিলেন, কাবির খান 83-তে ক্রিকেটে ফোকাস করতে গেছিলেন, বাট সেটা তো দর্শক নিল না। ওটা কিন্তু ভালো সিনেমা ছিল অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এমএসডির ক্ষেত্রে যেটা ছিল, আমরা জানি 2011 সালের ফাইনালে ধোনি 6 মেরেছে, আমরা জানি 2007 বিশ্বকাপ ফাইনালে কি হয়েছিল, শ্রীশান্ত অ্যান্ড এভরিথিং, 2013 ইয়ে দেখেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফি, ঈশান্ত শর্মার স্কিল। বাট ব্যাপারটা হচ্ছে ধোনির যে কারণে ক্লিক করেছিল, সেটার মেন কারণ কিন্তু ধোনির জার্নিটা, যে রাঁচির থেকে আসছে, সেই সময় বিহার একটা, তুমি জানো মানে সেই সময় বিহারের খুবই অবস্থা খারাপ, সেখান থেকে উঠে আসছে, তখন তারপরে ঝাড়খণ্ড হচ্ছে, সেখান থেকে একটা এত মানে পুরোই ইনফ্রাস্ট্রাকচারের বাইরে একদম হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে মাল্টিপল সেটব্যাকস আসছে। খড়গপুরে উনি একটা সময় টিকিট কাউন্টারে মানে টিকিট কালেক্টর ছিলেন, সেগুলো তো এই জিনিসটা কিন্তু খুব কানেক্ট করেছিল। এবার দেখো সৌরভ গাঙ্গুলিও বড় ক্রিকেটার, কোনো সন্দেহ নেই, বাট সৌরভ গাঙ্গুলির তুমি যদি লাইফটা দেখো, সেটা কিন্তু মানে যেটা আমরা এখন বলতে পারি সেই তার সেই হার্ডেলটা ছিল না। এবার দেখো মানুষ তো ঠিক করে নেয় না যে সে কোথায় জন্মাবে, মানে এটা তো তার হাতে নয়। আমি দেখেছি অনেক মানুষকে ক্রিটিসাইজ করতে যে তারা প্রিভিলেজে জন্মেছে বলে, আরে তাদের তো হাত নেই, মানে একটা আরিয়ান খানের তো দোষ নেই যে শাহরুখ খানের ছেলে, তাই না? এই জিনিসটা আমি দেখেছি লোকে ভুল ভাবে ক্রিটিসাইজ করে। সেটা আমি আমার কোনো অসুবিধা নেই, কার কি কে কার কোন আর্থসামাজিক জায়গায় জন্মাবে, কার কি প্রিভিলেজেস থাকবে না থাকবে, সেটা কারোর হাতে থাকে না। তো এটা আমি নেপোটিজমের সময়ও আমার দেখেছি অনেককে খুব আনজাস্টলি ক্রিটিসাইজ করা হয়। যাই হোক, বাট যেটা ব্যাপার সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির কোনো ওই ইনিশিয়াল লাইফে মানে হার্ডেলটা অ্যাজ সাচ অতটা নেই। এবং সৌরভ গাঙ্গুলির তুমি যদি ইয়েটাও দেখো, সৌরভ গাঙ্গুলির ডেবিউটাও খুব ড্রামাটিক্যালি হচ্ছে। আমি ছোট্ট করে বলছি, হয়তো যারা হয়তো কম বয়সী জানবে না। তো সৌরভ গাঙ্গুলির ডেবিউটা হচ্ছে স্নেহাশিস গাঙ্গুলি, তো আমি জানি না তুমি নাম শুনেছো কিনা, স্নেহাশিস গাঙ্গুলি হচ্ছে সৌরভ গাঙ্গুলির দাদা। তো আর্লি 90s এ প্রবাবলি 1990-1991 এর সিজনে মোস্ট প্রবাবলি, তো সেখানে সৌরভ গাঙ্গুলি মানে সেখানে বেঙ্গল মানে বাংলার যে রঞ্জি টিম, তারা ফাইনালে উঠছে, ঠিক আছে, এবং স্নেহাশিস গাঙ্গুলি ভালো ব্যাট করছিলেন। ফাইনালের আগে স্নেহাশিস গাঙ্গুলির পায়ে চোট লাগে। এবার স্নেহাশিস গাঙ্গুলি ভালো ব্যাটসম্যান, ভালো খেলেছে গোটা টুর্নামেন্টে, তখন কি হবে, তো তখন সৌরভ গাঙ্গুলি আর কি তাকে একদম লাস্ট মিনিটে, সৌরভ গাঙ্গুলির বয়স তখন একদম কম, 15-16 বছর বয়স ওরকম, তো তাকে টিমে জায়গা দেওয়া হচ্ছে। তো তার সেই জায়গাটা ছিল আর কি। আবারও আমি ক্রিটিসাইজ করছি না, বাট হি হ্যাড দ্যাট প্রিভিলেজ। আজকে একটা ধোনির ক্ষেত্রে সেই জায়গাটা ছিল না, সেটাতে কোনো সমস্যা নেই। তারপরে গাঙ্গুলির দেখো, গাঙ্গুলির যে হার্ডেল গুলো ছিল সেগুলো কেরিয়ারের বিভিন্ন সময় এসছে, সেগুলো সিনেম্যাটিক ভাবে করা কি করে সেটা দেখার ব্যাপারটা হচ্ছে, গাঙ্গুলির ডেবিউ হয়েছিল 1992-তে, ঠিক আছে, অনেক আগে 1996 এর লর্ডস এর সেঞ্চুরিটার কথাই আমি আসছি। 1992-তে গাঙ্গুলির ডেবিউ হয়েছিল যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়াতে গেছে। এইবার ওই ওই যে সিরিজটা ছিল, দ্যাট ওয়াজ দ্য কামিং আউট অফ সচিন তেন্ডুলকার। যারা সচিন তেন্ডুলকারের ফ্যান আছেন বা ক্রিকেট দেখেন তারা জানেন যে সচিন তেন্ডুলকার দুটো খুব ফেমাস সেঞ্চুরি আছে, একটা সিডনিতে যেটাতে রবি শাস্ত্রী ডাবল সেঞ্চুরি করেছিল, আরো ফেমাস একটা সেঞ্চুরি আছে যেটার কথা তো সবাই জানে, আশা করি, সেটা হচ্ছে পার্থে একটা সেঞ্চুরি আছে যেখানে বল খুব বাউন্স করছিল এন্ড অল দ্যাট। তো ওই সিরিজটাতে ওটার একটা ওয়ানডেতে সৌরভ গাঙ্গুলি ডেবিউ করেছিল, এবং তারপরে তাকে ড্রপ করে দেওয়া হয়, একটাই ম্যাচ খেলেন, তারপরে তাকে 4 বছরের জন্য ড্রপ করে দেওয়া হয়। তো এই যে হার্ডেলটা, এই কামব্যাক ট্রেলটা ফোকাস করা যেতে পারে, বাট তার আগে অব্দি মানে এই যে হয়ে ওঠাটা, এটা কোনো স্পেসিফিক কারণ ছিল কি কেন ওই সময় ড্রপ করে দেখো দিয়েছিল? কারণ দেখো মানে সেই সময় তো ইয়ে থাকে না, রুমার্স কিছু ছিল যে সৌরভ গাঙ্গুলি যেহেতু মানে তার একটা অ্যাটিটিউড প্রবলেম আর কি বলা হয়েছিল, যে এরকম শোনা যায় যে তুমি ধরো ক্রিকেটে কিন্তু একটা একটু হায়ারার্কিক্যাল ব্যাপার আছে, ঠিক আছে, ধরো যারা জুনিয়র ক্রিকেটার, যারা ধরো টিমে রেগুলারলি চান্স পাচ্ছে না, তাদেরকে 12th ম্যানের কাজ করাতে হয়, মানে
কিট টিট নিয়ে আসবে, ড্রিঙ্কস নিয়ে আসবে, এরকম মানে ঠিক আছে। সেটা সৌরভ গাঙ্গুলিকে করতে বলা হয়েছিল, সৌরভ গাঙ্গুলি করতে চাননি। মানে এটা এরকম রুমার আছে, আমি সত্যি, আমার জন্মের আগের ঘটনা, আমার 4 বছর পরে জন্ম তার, তো এটা শুনেছিলাম। তো খুব ফেমাস ঘটনা। তো তাকে একটা ওয়ানডে খেলিয়ে ড্রপ করে দেওয়া হয়। এবং তুমি ভাবো যে আমরা ভাবি সচিন তেন্ডুলকার তো অনেক আগে শুরু করেছিল, গাঙ্গুলি অনেক পরে শুরু করেছিল, তা কিন্তু নয়। 1992-তে সচিন তেন্ডুলকার এই 2টো সেঞ্চুরি করে একটা গ্লোবাল স্টেজে যাচ্ছে। রিচি বেনোর খুব ফেমাস একটা কমেন্ট্রি আছে তেন্ডুলকারের পার্থের সেঞ্চুরি নিয়ে, যে দিস ইজ দ্য প্রবাবলি দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তো সেখান থেকে আর কি সচিন তেন্ডুলকর অনেক এগিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে, তো এই একটা ক্রিকেটিং সেটব্যাকের ব্যাপারটা আছে। এবার তুমি এখানে তো এই জিনিসটা তো দেখাতে পারবে না যে মানে সৌরভ গাঙ্গুলি থ্রিউ ট্যান্ট্রাম আর তারপরে মানে 12th ম্যানের কাজ করতে চায়নি, সেটাকে ন্যারেটিভে অন্যভাবে আনতে হবে। তো এইরকম বিষয়গুলো আছে, মানে অ্যাকচুয়ালি ন্যারেটিভে আনা, মানে তুমি যদি একটা সঞ্জু টাইপের ট্রিটমেন্ট না দাও, যেখানে যথেষ্ট পরিমাণে ফিকশনালাইজ না করো, সৌরভ গাঙ্গুলির লাইফটা ইন্টারেস্টিং বানানোর চাপ। না, বাট এই যে ফেজটা, ধরো যে সময়টা ধরো আমি ক্রিকেট দেখা শুরু করেছিলাম আর্লি 2000s-এ, মানে পার্টিকুলারলি 2003 ওয়ার্ল্ড কাপ যদি আমি বলি, তো তার আগে আগে যেটা হচ্ছে ওই নেটওয়েস্ট সিরিজটা হচ্ছে, ঠিক আছে, নতুন প্রচুর প্লেয়ারদেরকে টিমে চান্স দেওয়া, সেহবাগ থেকে শুরু করে, যুবরাজ থেকে শুরু করে, ক্যাফ থেকে শুরু করে, এই যে টিমটা তৈরি করা, যেটা একটা, তুমি তো জানো 90s-এর একটা ফেজ এসেছিল যেখানে ইন্ডিয়ার খুব খারাপ অবস্থা ছিল, ম্যাচ এবং তুমি ফিক্সিংও হয়েছিল। হ্যাঁ, আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে সৌরভ গাঙ্গুলি হয়েছিল। তারপরে সৌরভ গাঙ্গুলি কাইন্ড অফ বলা হয় স্কেপগোট বানানোর জন্যই একটা ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া হয়েছিল, এবং তারপর থেকে সে একটা ওরকম টিম তৈরি করেছে ভালো। তো সেই যে জার্নিটা। হ্যাঁ, সৌরভ গাঙ্গুলিকে দেখো, ফার্স্ট কথা সৌরভ গাঙ্গুলিকে স্ক্রিপ্ট বোর্ড বানানোর জন্য ক্যাপ্টেন্সি দেওয়া হয়নি, আমি তোমাকে পুরোটা বলছি। তো মোহাম্মদ আজহারউদ্দিন ওয়াজ দ্য ক্যাপ্টেন, ঠিক আছে। এবং সেই সময় মানে প্রচুর প্লেয়ারের ওপরে 1999-2000-এ তেহেলকা আছেন আমাদের, তেহেলকা মানে যারা মানে ইন্ডিপেন্ডেন্ট নিউজ রিপোর্ট যারা করে, তো তারা একটা স্টিং অপারেশন চালিয়েছিল, ঠিক আছে। এবং সেখানে প্রচুর প্লেয়ারের নাম আসে, এবং 2জন প্লেয়ারের নাম আসে। একটা হচ্ছে ইন্ডিয়ার সেই সময় ক্যাপ্টেন যিনি ছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন, তুমি আজহার সিনেমাটা তো দেখেছো, ইমরান হাশমি, তার লাইফের উপরে ছিল। ওটা তো জঘন্য সিনেমা, হোয়াইট ওয়াশিং এর জন্য বানানো, জঘন্যতম সিনেমা। তো ওটা ছিল। আর আরেকজন ছিলেন সাউথ আফ্রিকান সেই সময় ক্যাপ্টেন হ্যান্সি ক্রনিয়ে, ঠিক আছে, যিনিও বড় প্লেয়ার ছিলেন, ভেরি সাকসেসফুল পুরনো সাউথ আফ্রিকান টিমে। তো এই দুজনের নাম উঠে আসে। এবং আরো ইন্ডিয়া থেকে আরো বিভিন্ন প্লেয়ার, যেরকম ধরো অজয় শর্মা, অজয় জাদেজা, এরকম আরো কিছু প্লেয়ারের নাম উঠে আসে, ঠিক আছে। তো এবার ইন্ডিয়ার লোক তো জানো রিলিজিয়ানের মতো করে দেখে ক্রিকেটকে। তো যখন দেখছে যে লোকে টাকা নিয়ে বাজে খেলছে, তো মানুষের ইয়ে থেকে আর কি বিশ্বাস উঠে যাচ্ছে। সেই সময় সচিন তেন্ডুলকারকে ক্যাপ্টেন্সি দেওয়ার কথা হয়েছিল, সচিন তেন্ডুলকার না বলে দেয়, ঠিক আছে। কারণ তার আগে আগে আজহারউদ্দিনের আগে মানে 2-3 বার কি হয়েছে বলতো, একটা হট পটেটো হয়েছে, যে আজহারউদ্দিন থেকে তেন্ডুলকার, তেন্ডুলকার থেকে আজহারউদ্দিন, এরকম 2-3 বার আর কি হট পটেটো চেঞ্জ হয়েছে। তেন্ডুলকার ক্যাপ্টেন্সি করতে চায়, সৌরভ গাঙ্গুলিকে তখন দেয়া হয়। এবং সৌরভ গাঙ্গুলির এটা ব্রিলিয়ান্ট জব। এবং আমি যদি আজকে সৌরভ গাঙ্গুলির লেগাসির কথা বলি, তার ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা সেসব আমি বাদ দিচ্ছি, তার সব থেকে বড় ক্রিকেটিং কন্ডিশন এই যে একটা পোস্ট, মানে একটা ধরো মানে যেখানে ম্যাচ ফিক্সিং এর পরে খুব মানে জমি আলগা হয়ে গেছে, মাটি সরে গেছে বলা যায়, সেখানে একটা প্রতিষ্ঠান করা। এবং 2000-এ মানে খুব মানে এই পার্টটা অ্যাকচুয়ালি খুব সিনেম্যাটিক, মানে সৌরভ গাঙ্গুলির জীবনে সবকিছু খুব সিনেম্যাটিক না, এই পার্টটা খুব সিনেম্যাটিক। সেটা হচ্ছে তাকে ম্যাচ ফিক্সিং এর জন্য ক্যাপ্টেন বানানো হয়, ইন্ডিয়া জঘন্য খেলছে, ইন্ডিয়া তখন নাইরোবিতে যাচ্ছে, ঠিক আছে, কেনিয়াতে নাইরোবিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হতো, ঠিক আছে। তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া ওই রকম টিম নিয়ে, ওরকম অতগুলো প্লেয়ার বাদ করেছে ম্যাচ ফিক্সিং এর জন্য, তারপরে গাঙ্গুলি একদম নতুন ক্যাপ্টেন, ওটা নিয়ে ফাইনালে যাচ্ছে, এবং ওটাতেই যুবরাজ সিং আর জাহির খানের ডেবিউ করছে। তো ওই যে ব্যাপারটা যেটা গাঙ্গুলি করতে পেরেছিল, মাটি ইয়ে হয়ে গেছে, ঘুরে দাঁড়ানো, সেই জিনিসটা খুব ইন্টারেস্টিং। তারপরে তুমি যেটা বললে, এটা 2000 সালে হচ্ছে, একদম এক্স্যাক্টলি 2000-এ। তার 2 বছর বাদে ন্যাটওয়েস্টে হচ্ছে, যেটাতে মোহাম্মদ কাইফ আর যুবরাজ সিং ব্যাট করছে, লাস্টে কাইফ ইয়ের সাথে টেল এন্ডারদের সাথে ব্যাট করে ইয়ে করছে, তারপরে লর্ডসের জামা পরানো। তো ওটা একটা বিষয় আছে। তারপরে 2003 সালে যেটা তুমি বলে, 2003 তাহলে তোমার পরে আমি ক্রিকেট দেখা শুরু করেছি। 2003 সালের যে বিশ্বকাপ ফাইনালে ইন্ডিয়া গেছিল, ওটাই কিন্তু ওটা খেলা হয়েছিল সাউথ আফ্রিকাতে, ঠিক আছে। কেউ ইন্ডিয়াকে ভাবেনি যে ইন্ডিয়া অত দূর যাবে। যে ইন্ডিয়া মানে সাউথ আফ্রিকার প্লেইং কন্ডিশন কিরকম হয় বলতো,
প্রচন্ড পেস থাকে, প্রচন্ড বাউন্স থাকে। পিচ যেগুলো হয় ইটস ভেরি পেসি বাউন্সি পিচেস। ইন্ডিয়ান প্লেয়াররা ট্র্যাডিশনালি অতটা ভালো খেলে না ওখানে। তো ওইখানে ফাইনালে যাচ্ছে, ওখানে তেন্ডুলকর দুর্দান্ত ইয়ে করছে, মানে তেন্ডুলকরের একটা ইনিংস আছে 98 পাকিস্তানের এগেনস্টে। ওটা সব থেকে ওটা ওই ওয়ার্ল্ড কাপটা সব থেকে হাই পয়েন্ট ছিল। প্রথম ম্যাচটা হলো যে নেদারল্যান্ডস এর সাথে, নেদারল্যান্ডসকে হারালো। সেকেন্ড ম্যাচটা ছিল অস্ট্রেলিয়ার সাথে, এত বাজেভাবে হেরেছিল যে পুরো সব মানে কুশপুতুল পোড়াচ্ছে, এই করছে, বিশাল ইন্ডিয়া পাবলিক খেপে গেছিল। তারপরে থার্ড ম্যাচ থেকে আবার ঘুরে দাঁড়ালো, একের পর এক জিততে 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 জিততে। মানে ওই টুর্নামেন্টটা কি বলতো, ওই টুর্নামেন্টটা ইন্ডিয়া দুবার অস্ট্রেলিয়ার সাথে খেলেছিল, একবার ফাইনাল আর একবার গ্রুপ স্টেজ, যেটা তুমি বললে দুবারই খুব বাজেভাবে হেরেছিল। বাট ওইটা যদি বাদ দাও, ইন্ডিয়া কিন্তু দুর্দান্ত খেলেছিল অস্ট্রেলিয়ার সাথে দুটো ম্যাচ বাদ। আমি একটা গল্প শুনেছিলাম, আমি জানি না সত্যি না মিথ্যে, মানে আমি একজনের থেকে শুনেছিলাম, সে কোথা থেকে আমি জানি না, তুমি ক্রিকেট বেশি ফলো করো তাই তোমাকে জিজ্ঞাসা করছি, যে বলছে যে আগের দিনকে মানে ম্যাচের আগের দিনকে যে প্র্যাকটিস হয় না, তো পাশাপাশি প্র্যাকটিস করছিল ইন্ডিয়া টিম আর অস্ট্রেলিয়া টিম। তো ওদের প্র্যাকটিস দেখেই আর কি ইন্ডিয়া নাকি বুঝে গেছিল যে ওরা জিতবে না। মানে দেবার সোর্স, মানে ওদের কনফিডেন্স আর ওদের ইয়ে দেখে এত মানে ওদের মানে বুঝতে পারলে তো অস্ট্রেলিয়ান টিম এত ফেরোসাসলি মানে জিনিসটা করছে, মানে এত কনফিডেন্ট ওরা, ওটা দেখেই এরা মানে মানে ভিতর থেকে নাকি না, নড়ে ওই গেছে। অস্ট্রেলিয়ান যে টিমটা ছিল, তুমি ভাবো ওপেনিং করছে ম্যাথিউ হেড এন্ড গ্রিলক্রিস্ট, ঠিক আছে? 3 নম্বরে রিকি পন্টিং। রিকি পন্টিং এর কথা এখন লোকে এত বলে না। পিক যারা রিকি পন্টিং কে দেখেছে, হি ওয়াজ আ নেক্সট লেভেল প্লেয়ার, মানে পিক রিকি পন্টিং সেই সময়। তারপরে ভাবো অ্যান্ড্রু সাইমন্ডস আছে, ইয়ে আছে, আরো কারা ছিল, মাইকেল ভিভান ছিল 2003 বিশ্বকাপে, মানে অকল্পনীয় টিম। ইভেন তুমি ভাবো শেন ওয়ার্ন, এত বড় বোলার, প্রবাবলি দ্য গ্রেটেস্ট স্পিন বোলার অফ অল টাইম, ওই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া মানে ওয়েস্ট অস্ট্রেলিয়ার হয়ে খেলেও নি। মানে বোলিং যেটা ছিল সেটা অ্যাকচুয়ালি ফুল স্ট্রেংথ বোলিং না। মানে ওয়ার্নের ক্ষেত্রে কি হয়েছিল, মানে ড্রাগ টেস্ট হয় তো, তো ওয়ার্নের ইউরিন স্যাম্পেলে আর কি মানে মানে ইলিগাল সাবস্টেন্স পাওয়া গেছিল, ঠিক আছে? তো সেটার জন্য ওয়ার্নকে আর কি কাইন্ড অফ মানে ইয়ে করা হয়, ওয়ার্ন রিটায়ারই করে যাবে, আমি খেলবোই না। গ্লেন ম্যাকগ্রাথ ছিল না সেবারে, গ্লেন ম্যাকগ্রাথ বোলিংয়ে গ্লেন ম্যাকগ্রাথ ছিল। মানে ফার্স্টে কি হয়, ম্যাকগ্রা ওয়ার্ন দুজনেরই খেলার কথা ছিল, তারপরে ওয়ার্নের হচ্ছে ওই ইউরিন মানে ইউরিনে হচ্ছে ওই ইলিগাল সাবস্টেন্স পাওয়া যাচ্ছে, তারপরে ওয়ার্ন খেলছে না। তারপরে তুমি ভাবো বোলিং, তুমি অ্যান্ডি বিকেল, মানে লোকের নামই ভুলে গেছে এদের। ব্রেটলি তো ছিল, অ্যান্ডি বিকেল ছিল, আরো কারা ছিল, ব্র্যাকেন কি ছিল না, ব্র্যাকেন বোধহয় 2007 ওয়ার্ল্ড কাপে, শন্টেড 2007। অ্যান্ডি বিকেলের একটা ইনিংস তো আমার খুব মনে আছে। আর কিছু, গিলেসপি ছিল, গিলেসপি ছিল। মানে তারপরে তুমি ভাবো শেন ওয়ার্ন খেলছে না, মানে একটা টিম কতটা স্ট্রং, তারপরে ওইভাবে হারাচ্ছে অস্ট্রেলিয়া, মানে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে। তো এই ইয়ের গল্পটা জানতাম না, প্র্যাকটিসের গল্পটা। ঘটনাটা আমি বললাম যে আগের দিন প্র্যাকটিসের সময় আর কি ইন্ডিয়া বুঝে গেছিল যে ভাই জেতার চান্স নেই। এটা কি তুমি শুনেছিলে? মানে আমি জানি না, এটা আমি শুনিনি, বাট যদি হয়ও অবাক হবো না, কারণ ওই সময় তুমি যদি দেখো, মানে অন্য টিম যত ভালোই খেলে দিক, মানে ধরো সেকেন্ড বেস্ট টিম, সেকেন্ড বেস্ট আর অস্ট্রেলিয়ার মধ্যে একটা হিউজ গ্যাপ। ধরো ধরো ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়া সেকেন্ড বেস্ট টিম, কোনো কথা নেই, অন্য ম্যাচে দুর্দান্ত খেলছে, তাও ভাবো অস্ট্রেলিয়ার সাথে দুটো ম্যাচেই বাজেভাবে হারছে। মানে দ্য ডিফারেন্স বিটুইন সেকেন্ড বেস্ট টিম এন্ড দ্যাট অস্ট্রেলিয়ান সাইড ওয়াজ হিউজ। তো হতে পারে এটা, যেটা তুমি প্র্যাকটিসের গল্পটা বলে, এটা আমি শুনিনি, বাট হতে পারে। হ্যাঁ, তো তারপরে যেটা বলছিলাম, আরেকটা ব্যাপার হচ্ছে কি, সৌরভ গাঙ্গুলি, মানে এটাও আমার ছোটবেলায় শোনা কথা, তখন তো সৌরভ গাঙ্গুলিকে নিয়ে, দেখো সৌরভ গাঙ্গুলিকে নিয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখনো প্রচুর কথা হয়, বাট সেটা প্যান ইন্ডিয়া লেভেলে আমার মনে হয় না অতটা হয় বলে। বাট যেটা ব্যাপার স্বাভাবিক, মানে একটা মারাঠি লোক সচিন তেন্ডুলকারকে নিয়ে যতটা কথা বলবে, এটা নাগাল্যান্ডের লোক বলবে না। মানে ইউনিটি ইন ডাইভার্সিটি তো তাই। হ্যাঁ, এবার আমার মনে আছে তখন একটা জিনিস যেটা মানে শুনেও ছিলাম এবং দেখতামও, যে ধরো টেস্ট সিরিজ গুলো যেগুলো হতো 90s নাকি একটা পিরিয়ড এসেছিল যেখানে ইন্ডিয়া নাকি ওভারসিজে কি একদমই খেলতে পারতো না, ঠিক আছে, মানে হারতো, একদম গোহারান হারতো। সেখান থেকে কোথাও একটা ফরেন সয়েলে গিয়ে ম্যাচ জেতার যে ব্যাপারটা, সেটা নাকি গাঙ্গুলি নিয়ে এসেছিল, এবং সেখানে আর কি কোথাও গিয়ে একটা মানে মানে ধরো একটা মানে ধরো এটা তো জানোই তুমি যে অস্ট্রেলিয়া বলো বা ইংল্যান্ড বলো একটু অন্য কান্ট্রিজদেরকে একটু ছোট করে থাকে, মানে বিহেভিয়ারাল ব্যাপারে। এখন তো ইন্ডিয়ার সিনারিওটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, বিসিসিআই বিশাল পাওয়ারফুল হয়ে গেছে, নয় সেট দ্যাট ইজ ডিফারেন্ট গেম। বাট আমি যে সময়কার কথা বলছি সেই সময় একটু দেখবে অস্ট্রেলিয়া একটু ছোট করে দেখার ব্যাপার ছিল। তো সেইখানে কিন্তু
মানে ইন্ডিয়াকে যে একটা মানে যে আমি ভাই তো আমিও ক্যাপ্টেন তুমিও ক্যাপ্টেন, সো বিহেভ উইথ মি প্রপারলি, সেই যে হ্যাঁ অ্যাটিটিউডটা, সেটা সৌরভ গাঙ্গুলি কোথাও গিয়ে নিয়ে এসছে বলে হ্যাঁ মানে মানে আমি শুনেছি আর দেখেছি যতটা ছোটবেলায় আর কি, সেটার ভিত্তিতে বলছি। সৌরভ গাঙ্গুলি এটা একটু বাড়িয়ে যে বলা নয় বা এটার মধ্যে একটু যে আলঙ্করণ নেই তা না, বাট তুমি যেটা বলছো বাই এন্ড লার্জ সত্যি। এটা হচ্ছে 1990s ইন্ডিয়ার একটা খুব অদ্ভুত রেকর্ড ছিল টেস্ট ম্যাচে, ঠিক আছে? ইন্ডিয়া টেস্টে ঘরের ম্যাচে খুব স্ট্রং ছিল, আর বাইরে গিয়ে একটা হুম। ম্যাচ জিততে পারতো না। লিটারালি 1990s ইন্ডিয়া ওভারসিজে একটা টেস্ট ম্যাচ বোধহয় জিতেছিল শ্রীলঙ্কাতে 93-তে। একটা টেস্ট ম্যাচ 10 বছরে, বাবু মানে অবস্থা বুঝতে পারছো, খুবই শোচনীয় অবস্থা। দেশের মাঠে ইন্ডিয়া খুব স্ট্রং ছিল। তো 2000s যখন গাঙ্গুলি আসছে, এবং ওই সময় তুমি যদি দেখো, ওই সময় না অনেকগুলো মানে হয় না, একটা ক্যাপ্টেন তো কিছু করে না, একটা সেট অফ প্লেয়ার্স আছে। 2000s নাইরোবিতে যেটা কেনিয়াতে হয়েছিল, ওটাতে জাহির খান, যুবরাজ সিং আসছে। তারপরে তুমি যদি দেখো 2001 সেওয়াগ আসছে। তারপরে হারবাজান, ওই তোমার হারবাজানের ডেবিউ হয়েছিল আজহারউদ্দিনের সময়, বা হারবাজান এস্টাবলিশ করেছে 2001 যে ফেমাস সিরিজটা ছিল অস্ট্রেলিয়ার সাথে, যেটাতে লাক্সমান 281 করেছিল আর দ্রাবিড় 180 করেছিল। ওটাতে 3টে ম্যাচে বোধহয় হারবাজান 32টা উইকেট নিয়েছিল, মানে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স। হারবাজান আসছে, কুম্বলে তো আগে থেকেই ছিল, সচিন ছিল, দ্রাবিড় ছিল, পিভিএস লাক্সমান ছিল, আরো অন্যান্য প্লেয়াররা আসছে। ওয়ানডেতে মোহাম্মদ কাইফ আসছে, ইভেন্ট টেস্টেও নেহরা আসছে। তো একটা গ্রুপ অফ প্লেয়ার্স আসছে, এবং সৌরভ গাঙ্গুলি যেটা করতে পেরেছিল অ্যাটলিস্ট কিছুটা, সেটা হচ্ছে হি ব্রট আ সেন্স অফ অ্যাগ্রেশন, ঠিক আছে? এবং মেবি বিকজ হি কেম ফ্রম প্রিভিলেজ, এবং যেটা তুমিও বললে যে অন্যান্য প্লেয়ারদের একটুখানি ছোট করা, মানে অন্য বাইরে গিয়ে সেই জিনিসটা ইন্ডিয়ানদের ফেস করতে হতো। এবার সৌরভ গাঙ্গুলি নিজে যেহেতু একটা সার্টেন সোসাইটি থেকে আসে, তো তার সেই ইয়েটা ছিল না, এবং সে সেই জিনিসটা একটা কনফিডেন্স ইনস্টল করতে পেরেছিল যে মানে মানে আমাদেরকে বুলি করতে পারবে না। তো সেটা অবশ্যই তার একটা কন্ট্রিবিউশন আছে। এবার দেখো, সৌরভ গাঙ্গুলি কি ও মানে ফরেন সয়েলে গিয়ে খুব জিতেছিল? উত্তরটা হচ্ছে না। বাট হ্যাঁ, 1990s যে জিনিসটা ছিল, অ্যাটলিস্ট একটা হয় না, একটা ধারা তুমি চেঞ্জ করছো, তো সেটা অনেক করতে পেরেছিলেন। আমার মনে আছে ওয়েস্ট ইন্ডিজে একটা টেস্ট জিতেছিল, সেই সময় ওয়েস্ট ইন্ডিজ ভালো টিম ছিল আর্লি 2000s। তারপরে ইংল্যান্ডে জিতছে হেডিংলিতে, যেটাতে রাহুল দ্রাবিড়ের একটা খুব ফেমাস 100 আছে, 148 করেছিল দ্রাবিড়। তারপরে অ্যাডিলেডে খুব ফেমাস একটা ম্যাচ আছে, ওটাও রাহুল দ্রাবিড় জিতিয়েছিল, রাহুল দ্রাবিড়ের ডাবল 100 ছিল। তো এরকম কিছু ম্যাচ ম্যাচ জিতছে, সিরিজ তখনও জিতছে না। তো হ্যাঁ, ওই জিনিসটা, ওই ঘুরে দাঁড়ানোটা চেঞ্জ করতে পেরেছিলেন। আর আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে 2004 সালে ইন্ডিয়া পাকিস্তানে যায়, ঠিক আছে? হ্যাঁ তোমার তোমার তো মনে থাকবে সেই সময় ওই ওই আমাদের বলো অটল বিহারী বাজপেয়ী আর ইয়ে সেই হ্যাঁ ওই ওই পারভেজ একটা মুশারফ, ফ্রেন্ডশিপ। হ্যাঁ, পারভেজ তো মুশারফ, হ্যাঁ ওইসব চলছিল। তো সেই সময় একটা টেস্ট সিরিজ হয়, তো সেই টেস্ট সিরিজটা ইন্ডিয়া জেতে। এবার আনফরচুনেট ব্যাপার ছিল, যে দুটো ম্যাচে জিতেছিল সেই দুটো ম্যাচে গাঙ্গুলি ইনজিওর ছিল, ক্যাপ্টেন্সি করেছিল রাহুল দ্রাবিড়। তো টেকনিক্যালি ওই সিরিজটা মানে রাহুল দ্রাবিড় ভাইস ক্যাপ্টেন ছিল, গাঙ্গুলি ইনজিওর ছিল। তো টেকনিক্যালি ওটা রাহুল দ্রাবিড়ের আন্ডারে যেতে না, যদি ওটা সৌরভ গাঙ্গুলি ফিট থাকতেন এবং খেলতেনও, সেটা আর কি তার মানে ইট উড হ্যাভ বিন আ ক্রাউনিং ওই মোমেন্ট। ওটাতেই যেটাতে সেহবাগ ট্রিপল সেঞ্চুরিটা করেছিল। হ্যাঁ, সেহবাগ ওইটারই প্রথম ম্যাচ হয়েছিল মুলতানে। বাই দ্য ওয়ে, ওটা আমার দেখা লাইফের প্রথম ম্যাচ। আমার ওই হ্যাঁ সিরিজটাই আমার প্রথম সিরিজ ছিল। প্রথম ডাবল ম্যাচ আমি যেটা সেঞ্চুরি দেখেছি, ডাবল করেছিল না ট্রিপল করেছিল? ট্রিপল সেঞ্চুরি করেছিল তো। 309 করেছিল, 309 হুম। করেছিল। এবং আরো ফেমাস একটা ঘটনা আছে, যেটা হচ্ছে সচিন তেন্ডুলকার যখন 194তে রাহুল দ্রাবিড় ডিক্লেয়ার করে দিচ্ছে, সেটার জন্য রাহুল দ্রাবিড় বিভৎস ক্রিটিসাইজম হয়েছিল, যে কেন মানে হ্যাঁ সচিন তেন্ডুলকার বুঝতে পারছো 2004 মানে ভগবান, মানে হ্যাঁ বিভৎস ক্রিটিসিজম হয়েছিল, এখনো সচিনের হয়। ডবল সেঞ্চুরি তো অনেক পরে গিয়ে হয়েছে, সচিনের তো ডবল সেঞ্চুরি ছিল না। সচিনের প্রথম কেরিয়ার ডাবল সেঞ্চুরি, হ্যাঁ মানে তার কেরিয়ারের অনেক পরে গিয়ে বোধহয় 99-2000 এরম জায়গায় হয়েছিল। সচিন তেন্ডুলকারের ডাবল সেঞ্চুরি অ্যাকচুয়ালি বোধহয় 5টা বা 6টা, খুব বেশি নয়। মানে লারা যে পরিমাণে বড় স্কোর করেছে সেরকম করেনি টেন্ডুলকার। তো ওই দুটো ঘটনা আমার খুব মানে আমার ওটাই প্রথম ম্যাচ দেখা। সেহবাগ 6 মেরে ট্রিপল সেঞ্চুরি করছে, আর তারপরে টেন্ডুলকার মানে 194 যখন দ্রাবিড় ডিক্লেয়ার করে দিচ্ছে। তো ওই ম্যাচটা কিন্তু দ্রাবিড় ক্যাপ্টেন ছিল, মানে সৌরভ গাঙ্গুলিকে মানে ইনজিওরির জন্য বাইরে ছিল। তো ওই একটা ব্যাপার হয়েছিল। বাট হ্যাঁ, হি চেঞ্জ দ্য কোর্স, ওখানে কিছুটা তো অবশ্যই তার একটা কন্ট্রিবিউশন আছে।
আর তোমার কি মানে ছবিটা মানে ওই যে মেন যে কনফ্লিক্টটা যেটা আর কি বাঙালি প্রচন্ড খেপে যায়, বাট তোমার আমি টেক জানতে চাইবো, যেটা হচ্ছে গ্রেগ চ্যাপেলের সাথে যে ঝামেলাটা, জন রাইট যখন চলে যাচ্ছে গ্রেগ চ্যাপেল আসছে, ঠিক আছে, গ্রেগ চ্যাপেল সৌরভকে বসিয়ে দিচ্ছে, ঠিক আছে, তারপর দেখো অনেক অনেস্টলি আমি প্লেয়ারদেরকে বলছি, নষ্ট করে অনেক অনেক প্লেয়ার কিন্তু এসে বলেছে যে গ্রেগ চ্যাপেল তাদের মানে মানে খেলার স্টাইল চেঞ্জ করতে গিয়ে সেগুলোতে ড্যামেজ করে দিয়েছে। এটা কিন্তু মোহাম্মদ ক্যাফ থেকে শুরু করে অনেকেই বলেছে, জাহির খান দেখো বলেছে, ক্রেগ চ্যাপেলের বিষয়টা ঠিক তুমি আছে। দুভাবে দেখতে পারো, ঠিক আছে। ক্রেগ চ্যাপেল একেবারে যে খারাপ করেছিল তা না, আবার খুব ভালোও করেনি, অনেক খারাপও করেছিল, কিছু দিকও আছে। গ্রেগ চ্যাপেল যখন ইন্ডিয়াতে আসে 2005 সালে, এটা লোকে কি বলতো, একটা মানে আমরা যখন পুরোনো জিনিস দেখে একটা সিলেকশন বায়াস তো কাজ করে, আমরা ভালোগুলো মনে রাখি, খারাপগুলো মনে রাখি না। গ্রেগ চ্যাপেল তখন যখন আসছে, তখন ইন্ডিয়া যে খুব ভালো খেলছে তা কিন্তু নয়। মানে তার আগে অব্দি, মানে 2003 সালের ওয়ার্ল্ড কাপে আমরা ভালো খেলছি, ফাইনালে যাচ্ছি, ফাইনালে গিয়ে হেরে যাচ্ছি, যাই হোক, তার আগে ন্যাশনাল ইত্যাদি দিচ্ছি 2004-এ পাকিস্তানে। বাট গ্রেগ চ্যাপেল আসার আগে 12 থেকে 18 মাস তুমি যদি দেখো, ইন্ডিয়া খুব একটা ভালো কিন্তু খেলছে না, ওয়ান ডেতে বিশেষ করে। এবং ওয়ান ডেতে ফিনিশিং এর একটা সমস্যা কিন্তু হচ্ছে, যে ম্যাচ কাছাকাছি যাচ্ছে, শেষ করতে পারছে না, যেটা পরে ধোনি এসে তারপরে করেছিল, বাই দ্যাট ইজ দ্য লিঙ্ক হিয়ার, যে ধোনি তারপরে ওই রোলটা করা শুরু করে। তো ওয়ান ডেতে কিন্তু খুব ভালো খেলছে না, এগুলো লোকে মনে রাখে না। আপনারা গিয়ে স্কোর কার্ডটা চেক করুন, লোকে 2003-এর ওয়ার্ল্ড কাপটা মনে রাখে, তারপরেরটা মনে রাখে না। তো 2005 সালে যখন গ্রেগ চ্যাপেল আসছে, তখন কিছু চেঞ্জেস এর দরকার ছিল, কারণ সৌরভ গাঙ্গুলির স্ট্রাইক রেট খুব কম, সৌরভ গাঙ্গুলির সেইভাবে রান করতে পারছে না, সেইভাবে এক্সিলারেট করার মতো শেষের দিকে কেউ নেই, ধোনি তখন ওই সময়টাতেই ধোনি আসছে। তো এরকম সমস্যা ছিল। এবার দেখো গ্রেগ চ্যাপেল তো অস্ট্রেলিয়া থেকে আসে, ওদের কালচারটাই ওরকম, খুব রুথলেস কালচার। মানে ওরা শেন ওয়ার্নকেও ড্রপ করে দেবে। তুমি বাবা, তুমি আমাদের দেশে শেন ওয়ার্নের প্রোফাইলে কে হাত দিতে পারবে গায়ে? একটা খুব ফেমাস ঘটনা আছে 1999-এ, মানে অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ হচ্ছে, ম্যাচের আগে শেন ওয়ার্নকে ড্রপ করে দিয়েছে। তুমি পারবে এটা একটা সচিন তেন্ডুলকারকে করতে? পারবে না। তো অস্ট্রেলিয়া খুব রুথলেস কালচার থেকে আসে, ঠিক আছে। আবার ইন্ডিয়ার কালচার থেকে অনেক বেশি মানে একটা আন্তরিক ব্যাপার, ইয়ে থাকবে, একটু মলি কডেল করবে বড় প্লেয়ারদের, ওই জিনিসটা তো, ওই ট্রিটমেন্টটা ইন্ডিয়ান আর প্লেয়াররা ওদের পায়। ইমোশনটা কম। আর তুমি দেখবে এই কারণে এই পরবর্তীকালে তুমি দেখবে এটা ওয়ার্ল্ড কাপের উপর পা তুলে ওরা ছবি দিয়েছিল, মনে আছে, সেটা নিয়ে প্রচুর হ্যাঁ, কন্ট্রোভার্সি হচ্ছিল, অ্যাটিটিউড। বাট ওরা ব্যাপারটাকে ওরকম ভাবে দেখেই না, ওরা ওটাকে হ্যাঁ, মানে ওরা খুব ক্যাজুয়ালি দেখছে জিনিসটা, ওরা কিন্তু অপমান করার জন্য করেনি। হ্যাঁ, মানে এটাই ব্যাপার, যে ওরা ওদের কালচার, তুমি নিজের কালচারটা ওদের উপরে কেন চাপাচ্ছ? তোমাকে তো বলছে না তুমি ওটা করো, তুমি নিজে ইচ্ছে করো, ম্যাচ যেতো, তারপরে তুমি বিশ্বকাপ নিয়ে যা পারো করো, ওদেরকে কেন বলতে যাচ্ছ? তো অস্ট্রেলিয়ার কালচারটা আমাদের থেকে আলাদা। এবার গ্রেগ চ্যাপেল যে কালচার থেকে আসে, ওখানে ওরকম রুথলেস টাইপেরই, যে তুমি না খেললে তুমি বাড়ি, মানে তোমাকে কোনো মলি কডেল করা হবে না, কিচ্ছু করা হবে না। এবার গ্রেগ চ্যাপেল ওটাই করতে চেয়েছিল, এবার যেটা ট্রান্সলেট করে আনফর্চুনেটলি। কারণ একটা কালচারের মানে আমরা বলি না যে তুমি মানুষকে কিভাবে বোঝাচ্ছ, ওটা ব্যাপার, তুমি খুব রূঢ় ভাবেও বলতে পারো, আবার বাবা বাচ্চা করেও বলতে পারো। তো গ্রেগ চ্যাপেল ওটাই খুব মানে একটা খুব অ্যাপ্রোচ নিয়েছিল, একদম খুব অস্ট্রেলিয়ান অ্যাপ্রোচ, যে খেললে খেলো, না খেললে বাড়ি যাও। ঠিক আছে, এটা একটা খুব ফেমাস ঘটনা আছে, আমি তোমাকে বলছি মানে কতটা রুথলেস মানে অস্ট্রেলিয়ান কালচার। তো গ্রেগ চ্যাপেল আর গাঙ্গুলির কথা হচ্ছে, তখন সবে সবে গাঙ্গুলি মানে গ্রেগ চ্যাপেল ক্যাপ্টেন হয়েছে। বাই দ্য ওয়ে, গ্রেগ চ্যাপেলকে এনেছিল কিন্তু সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলির মাঝখানে অফ ফর্ম যাচ্ছিল 2003-04 সালে। তো সেই সময় গ্রেগ চ্যাপেলের কাছ থেকে কিছু টিপস নিয়ে গাঙ্গুলি একটা ব্রিসবেন ব্রিসবেন গামা বলে একটা গ্রাউন্ড আছে, ওখানে 144 করে, ঠিক আছে। তো সেই গল্পও আছে, সৌরভ গাঙ্গুলি কিন্তু গ্রেগ চ্যাপেলকে এনেছিল। এইবার কেসটা হচ্ছে যে সৌরভ গাঙ্গুলির সাথে টিম সিলেকশন করছে, ঠিক আছে, করতে করতে বলছে যে এই প্লেয়ারও খেলবে, এই প্লেয়ারও খেলবে। তোরা যে লাস্টে তো ইয়ে হয়ে যাচ্ছে, তাহলে বাদ কে যাবে, 12 জন হয়ে যাচ্ছে। গ্রেগ চ্যাপেল খুব ক্যাজুয়ালি বলে তুমি বাদ যাবে, মানে ই ওয়াজ দিস রুথলেস, ঠিক আছে। মানে 12 জনের মানে প্লেয়ার ডিসকাস করছে, সৌরভ গাঙ্গুলি লাস্টে দেখছে 12 জন, মানে ও তো ভেবেই নিয়েছে আমি আছি। তো 11+1 মানে 12 জন হয়ে গেল, তো মানে 11 তো হচ্ছে না, তো কে বাদ যাবে, বলে আর তুমি বাদ যাবে। তো দ্যাট ওয়াজ দ্য স্টার্ট। এবং তারপরে আছে আমাদের আমাদের একজন বাঙালি সাংবাদিক আছে, সেও আর কি মানে নিউজটা ব্রেক করেছিল, গৌতম ভট্টাচার্য বলে সিনিয়র জার্নালিস্ট, তো তিনি ব্রেক করেছিলেন। তো সেটা করার পরে আর কি মানে ইন্ডিয়াতে তো খুব বড় ইস্যু হয়েছিল, এবং এতটাই বড় ইস্যু হয়েছিল সেই সময় এটা পার্লামেন্টে যাচ্ছে।
সেই সময় যে ইউপিএ গভর্নমেন্টটা ছিল মনমোহন সিং এর আন্ডারে, দেশের কি করে ভালো হবে, ইট ওয়াজ ডিসকাসড ইন পার্লামেন্ট অফ অল থিংস। মানে এই যে মানে যারা ভাবছেন যে এখন এই এফস্টিন ফাইল নিয়ে আলোচনা হচ্ছে পার্লামেন্টে, এর নতুন না, আমাদের এইসবই আলোচনা হয় কাজের ভাত পাই। না আমি বলছি, আমি বললাম যে তুমি তো এটা মানে এগ্রি করো, মানে তুমি যে সৌরভকে ড্রপ করে দেওয়ার ব্যাপারটা তুমি তো অনেকটা মানে পার্সিয়ালি আমি এগ্রি করি। কারণ দেখো, তুমি তো কাউকে ধরো আজকে গ্রেগ চ্যাপেল একটা অন্য কালচার থেকে এসছে। এই যে তুমি যে মানে ওই যে ওয়ার্ল্ড কাপের উপরে পা তোলার কথাটা বললে, এটা তো তাদের কালচার, তুমি কেন তোমারটা তার উপরে চাপাচ্ছ? গ্রেগ চ্যাপেল দেখেছে বাজে খেলছে, ভাই ড্রপ করে দাও। আর অস্ট্রেলিয়া তো ওই কালচারটাই চলে, তুমি সেটা কেন নিজের উপরে চাপাচ্ছ? কনস্পিরেসি এই ওই গ্রেগ চ্যাপেলের খেয়ে বসে কাজ নেই, সে একটা এত বড় প্লেয়ার অস্ট্রেলিয়া, সে এখানে এসে ইন্ডিয়ার ক্রিকেট কেন ধ্বংস করতে চাই? না তখন কিন্তু এই ন্যারেটিভটাই চলেছিল যে গ্রেগ চ্যাপেল এসে ইন্ডিয়া টিমকে ধ্বংস করে দিচ্ছে, রাহুল দ্রাবিড় ব্যাকস্ট্যাপ করলো গাঙ্গুলিকে, এই ধরনের ন্যারেটিভ কিন্তু মানে বাংলার পেপারে এই জন্য রাহুল দ্রাবিড় যে কারণে এত হেট পায়, রাহুল দ্রাবিড় ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স অফ অল টাইম, এত হেট পায় রাহুল দ্রাবিড় এই বিষয়ে। রাহুল দ্রাবিড় কি করবে? দেখো রাহুল দ্রাবিড়ও ব্যাপারটা হচ্ছে, রাহুল দ্রাবিড়ও কিন্তু কাইন্ড অফ গ্রেগ চ্যাপেল টাইপেরই লোক, ঠিক আছে, শিক্ষিত, কর্ণাটক থেকে আসে, ইমোশন ব্যাপারটা কম, সফিস্টিকেটেড বেশি। তো সবকিছু যে তুমি তোমার মতো করে হবে এটা তো আশা করাটা ভুল। আর তুমি যেখানে ভালো খেলছো না, 2003 ওয়ার্ল্ড কাপের পরে there was a clear decline in form, both in a team performance, individual performance তো বিশেষ করেই। সেক্ষেত্রে তুমি একজন অস্ট্রেলিয়া থেকে কোচ এনেছো, তুমি তার আগে কোচ ছিল হচ্ছে আমাদের জন রাইট, যে নিউজিল্যান্ডের প্লেয়ার ছিল। তো নিউজিল্যান্ডের কালচারটা আরেকটু রিল্যাক্স, অস্ট্রেলিয়ার কালচার অনেক বেশি রুথলেস, সে সেইভাবেই করেছে। বাট হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস দেখো, এই সময় তো ইন্টারনেট ছিল না, এত কিছু ক্রস ভেরিফাই করা যেত না, তো যেটা পেপারের মাধ্যমে বা নিউজের মাধ্যমে আমাদের কাছে আসতো সেটাই জানতে পারতাম। যেহেতু তুমি এগুলো নিয়ে আরো বেশি রিসার্চ করেছো বা পড়াশোনা করো, তাই জিজ্ঞাসা করছি, সৌরভ গাঙ্গুলি কি আইসাইটের কিছু প্রবলেম হয়েছিল, যেটা যে কারণে ওর মানে ব্যাটিং? সৌরভ গাঙ্গুলির আইসাইটের সম্ভবত একটু প্রবলেম হয়েছিল। মানে সৌরভ গাঙ্গুলি তো একটা সময়, মানে তুমি যদি সৌরভ গাঙ্গুলিকে সাধারণ অ্যাপিয়ারেন্সে দেখো, তিনি চশমাই পরেন, আমরাও ছোটবেলা থেকে তাই দেখি। সম্ভবত, এটা আমি শিওর না, সম্ভবত তিনি লেন্স ইউজ করতেন। মানে সেই সময় তো এত লেজার আই সার্জারি আসেনি, মানে এখন যেগুলো এসে গেছে, এখন তো প্লেয়াররা ওই লেজার আই সার্জারি টাইপের করে নেয়, আইসাইট পুরো একদম 10/10 করে নেওয়ার জন্য। সেই সময় সম্ভবত ছিল না, তো সেই সময় তার বোধহয় সম্ভবত হয়েছিল। আইসাইটের প্রবলেম আমি মানে কনফার্ম কেস জানি হচ্ছে সেওয়াগের কেরিয়ারের শেষের দিকে দেয়ার ওয়াজ আ ক্লিয়ার ডিটোরিয়েশন ইন আইসাইট। তুমি যদি একদম শেষের দিকের আইপিএল ম্যাচ গুলো দেখো, সেওয়াগ হেলমেটের মধ্যে চশমা পরেই খেল। না শুধু গাঙ্গুলি আই থিঙ্ক চশমা পরে ব্যাট করেছে। গাঙ্গুলি চশমা পরে ব্যাট কিন্তু কোনোদিন করেনি, মানে আইপিএল হয়তো শেষের দিকে করে থাকতে পারে, আমার মনে নেই। বাট ইন্টারন্যাশনাল ম্যাচে গাঙ্গুলি কিন্তু কোনোদিন চশমা পরে খেলেনি। গাঙ্গুলি তার বাইরে চশমা পরে থাকতো, মানে ক্রিকেটের বাইরে সবসময় গাঙ্গুলি পাবলিক অ্যাপিয়ারেন্সের যখন দেয় তখন চশমা পরে থাকে। বাট ক্রিকেট মাঠে গাঙ্গুলিকে চশমা, যতদূর আমি জানি, লেন্স পরতাম, ভুলও হতে পারি, বাট লেন্স পরতো। সেওয়াগের কেসটা কনফার্ম আমি জানি, গাঙ্গুলিরটা আমি কনফার্ম জানি। সেওয়াগের আমি জানি লাস্টের দিকে আইসাইট ডিটোরিয়েট করেছিল, চশমা পরে খেলতে। তো তাহলে ওভারঅল ব্যাপারটা হচ্ছে যে তুমি তাহলে তোমার কি মনে হয়, মানে রাজকুমার রায়, দেখো একটা তুমি এই কথাটা তো একদম 100% ঠিক বলেছো, রাজকুমার রায়ের বক্স অফিস কোনো পুল নেই, ঠিক আছে। তারপরে হচ্ছে বিক্রমাদিত্য মোটওয়ানি খুব কমার্শিয়াল একজন ডিরেক্টর নয়, যে জিনিস ন্যারেটিভটাকে প্রচন্ড কমার্শিয়ালি ট্রিট করবে। তবে বিক্রমাদিত্য মোটওয়ানি একটা করবে, কারণ একটা জিনিস করবে, সেটা হচ্ছে ইন্ডিয়ান মানে বাংলা কালচারটাকে ভালো দেবে, কারণ লুটেরাতে খুব সুন্দর করে দেখিয়েছিল, তো সিনেমা খুব ভালো বানাবে। মানে আমাদের ভালো সিনেমা মানে কমার্শিয়ালি ফিজেবল তো হবে না, দেখা যাক কি হয়। না এই যে কনফ্লিক্ট গুলো, কথাগুলো ঠিকই, যে এই কনফ্লিক্ট গুলো ধরো এই যে টিমের মধ্যে মোটিভেশন জাগাচ্ছে, এবার এই ব্যাপারটা কতটা সিনেম্যাটিক্যালি পোর্ট্রে করা, মানে খালি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চাক দে ইন্ডিয়ার মতো 4টে স্পিচ তো দিতে পারবো না, মানে পরপর যে 4টে স্পিচ দিয়ে আছে যে টিমের মধ্যে আমি মোটিভেশন করছি। পার্সোনাল জার্নিটা কি হবে, ফ্যামিলির দিকে জার্নিটা কি হবে? আমি যেটা বারবার, আমার যে ধরো আজকে একটা ধোনির মতো স্টোরি ওয়ার্ক করছে, তার মেন কারণ, বা একটা ধরো দাঙ্গাল ওয়ার্ক করছে, তার মেন কারণ কিন্তু পার্সোনাল স্টোরিটা। বা তুমি আরো একটা সিনেমা, আমি জানি না তুমি ছোটবেলা তো নিশ্চয়ই দেখেছো, ইকবাল ওয়াজ আ ফিকশনাল স্টোরি, বাট ইট ওয়াজ অ্যাবাউট ওভারকামিং অডস। আর ইকবালেরই কাইন্ড অফ রিমেক ছিল কুমার, ওটাও সেমই গল্প ছিল, ওভারকামিং একটা ফিজিক্যাল হার্ডশিপ ওভারকাম করা। তো ওই টাইপের গল্প, মানে এই গল্পগুলো কিন্তু এইভাবে ওয়ার্ক করা। রেজিং বুল দেখো তুমি,
মানে যে কোনো রেজিম গুলো কিন্তু রকি 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 ফিকশনাল গল্প ছিল, রেজিম মানে যাই হোক এই গল্পগুলো। তো এখানে সৌরভ গাঙ্গুলি মানে আমি ওটাই ভাবছিলাম যে তুমি এটাকে কি করে ইন্টারেস্টিং বানাবে এই গল্পটা। তারপরে সৌরভ গাঙ্গুলি ব্যক্তিগত জীবনে তার ডোনা গাঙ্গুলির সাথে তার যে ইয়েটা ছিল ওটা কিন্তু আবার বেশ একটা রোমিও জুলিয়েটের মতো গল্প আছে। মানে সৌরভ গাঙ্গুলির আর ডোনা গাঙ্গুলির যে ফ্যামিলিটা এবার রাইভালরিং ফ্যামিলি, এবং সৌরভ গাঙ্গুলি কিন্তু কাইন্ড অফ পালিয়ে গোপনে বিয়ে করেছিলেন, পরে মেনে নেয়। তো ওই একটা ইন্টারেস্টিং পার্ট আছে। আর আরো একটা বিষয় তোমার মনে হয় না অরিত্র, মানে তুমি ধরো যখন সুশান্ত সিং রাজপুত প্লে করছে ধোনির লাইফটা, লাইক সুশান্ত সিং রাজপুতের বয়স কিরকম, আর মানে রাজকুমার মানে যে এজটায় ফোকাস করা হবে গাঙ্গুলির ধরো আমার 20 একটা কি মনে হয় বলতো, যে তুমি ওয়ান্স ইউর অ্যাওয়ে ফ্রম দ্য লাইম লাইট না, তো মানে ধরো 83 ওয়ার্ল্ড কাপটা কেন চললো না, মানে 83 সিনেমাটা চললো না, বিকজ ওই গল্পটা ধরো আমরা ছোটবেলায় হাইলাইটসে দেখেছি, ভালো লেগেছে, বাট আজকের জেনারেশন মেমোরি। মানে তারা কিন্তু মানে ওই যে স্ট্রাগলটা, মানে ধরো ইন্ডিয়া টিমের সেই ওই যে বললাম না যে তখন ইন্ডিয়াকে একরকম ভাবে ক্রিকেট খেলতে হতো, আর আজকে পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। আজকে যারা ক্রিকেট কনজিউম করে তারা ইন্ডিয়াকে যেভাবে দেখছে, টিমকে যেভাবে দেখছে, ক্রিকেটারদেরকে সেলিব্রিটি হিসেবে দেখছে, তারা আদৌ রিলেট করতে পারবে কি? মানে ওই 83 স্ট্রাগলটার সাথে কি আদৌ রিলেট করতে পারবে? দেখো 83 স্ট্রাগলটা আমি ছোটবেলা থেকে এত গল্প শুনেছিলাম মা বাবার মুখে, আমার সিনেমাটা ভালো লেগেছিল। আর কাবির খান যেটা বললাম যে কাবির খান এটা নো বুলশিট ফিল্ম, যে আমি ন্যারেটিভে ওই ওই গাঁজাখুড়ি না দেখে আমি ক্রিকেটই দেখাবো। এবার সেটা কি বলতো, সেটা তো মানে আমার ভালো লাগছে, আমার এইটাতে খুব ভালো লেগেছিল। ক্যাজুয়াল অডিয়েন্স ভাবছে যে ক্রিকেট দেখিয়ে যাচ্ছে, মানে আমাদের অডিয়েন্সের তো কন্ডিশনিংটা ওই তোমাকে প্যাডিং দিতে হবে। ক্রিকেট ওটা ক্রিটিসিজম পয়েন্ট ছিল, টু মাচ ক্রিকেট। আর সেকেন্ড হচ্ছে কি বলতো, যেহেতু একটা পার্টিকুলার ম্যাচ নয় না, মানে অনেকগুলো বিভিন্ন ম্যাচ, তো কোনোটাতেই আলাদা করে স্টেকসটাকে ফিল করাতে পারছে না, বুঝতে পারলে তো? আর যেহেতু পার্সোনাল জার্নিটার উপর অতটা ফোকাস করতে পারছে না, বা ওদের যে নিজের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ কি, বা ধরো কপিল দেবের যেটা জার্নি, সেগুলো যেহেতু দেখাচ্ছে না, সেগুলো আর কি ওই জন্য আলাদা করে মানে লোকে মজা পাচ্ছে না। এবং ওই যে বললাম যে ইট ওয়াজ টু ওল্ড, মানে যখন 2021 সালে আসছে, তখন ইট ওয়াজ লাইক মানে লোকে ভুলে গেছে ব্যাপারটা, মানে হ্যাঁ, মানে এটা ইটস আনফরচুনেট, বাট এটা রিয়ালিটি। যে যেই ইয়াং অডিয়েন্স 1983 ইন্ডিয়া আর 2020 এর ইন্ডিয়া তো এক নয়, মানে একটা ঘটনা, মানে এটা তো আমরা যে ধরে রাখবো। বাট হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি যখন রিটায়ার করেছে 2008 সালে, অস্ট্রেলিয়ার সাথে সিরিজ ছিল, জেসান ক্রেজা ছিল বোলারটার নাম, টাকা মাথা। তখন আমি পুরো ক্রিকেট পাগল, ঠিক আছে, আমার সেটা সিনেমা ফেসের অনেক আগে। তো তখন আমি দেখতাম। তো তুমি ভাবো মানে অলমোস্ট 18-19 ইয়ার্স হ্যাভ পাস্ট, এবং সৌরভ গাঙ্গুলি তারপরে এই নয় যে মানে তিনি খুব খবরে থেকেছেন বা কিছু, মানে আইপিএল কত বছর খেলেছিল? 2012-তে তো ছিল আইপিএল 2011-12, মানে 2008 থেকে 10 হচ্ছে আইপিএল সৌরভ গাঙ্গুলি খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্স এর হয়ে। তারপরে তোমার মনে থাকবে 2011 সালে কেকেআর সৌরভ গাঙ্গুলিকে কিনছে না, এবং সেই সময় সৌরভ গাঙ্গুলি শাহরুখ খান কেন কিনলো না এটা নিয়ে খুব ক্রিটিসিজম হয়েছিল সৌরভ গাঙ্গুলি, মানে শাহরুখ খান আর কেকেআর কে। তো যাই হোক, বাঙালিদের তো জানো সেন্টিমেন্ট, বাঙালি প্লেয়ার অ্যান্ড অল দ্যাট, সেটা আর ডিটেলসে ঢুকছি না। তো তারপরে সৌরভ গাঙ্গুলি নতুন একটা টিম, যেটা আমাদের তোমার মনে আছে সাহারা এয়ারলাইন্স, সাহারা চ্যানেল, তো সাহারার যে আর কি মানে সুব্রত রায় যারা ছিলেন, তাদের একটা টিম ছিল, সেটা হচ্ছে পুনে ওয়ারিয়ার্স বলে, যেটা ড্রপের টিম। তো সেইখানে সৌরভ গাঙ্গুলি আর কি 2 বছর খেলেছে, এবং খুবই বাজে খেলেছে। তারপরে তার 2011-12-তেই লাস্ট, এবং লাস্টের দিকে ম্যাচগুলো সৌরভ গাঙ্গুলিকে দেখা যাচ্ছিল না। আমার মনে আছে পুনে ওয়ারিয়ার্স এর খুব কালো টাইপের একটা জার্সি ছিল, এবং সৌরভ গাঙ্গুলির সেই সময় মানে হয় না একটা বয়সের ছাপও আস্তে আস্তে পড়ে যাচ্ছে, মানে খেলা ইন্টারন্যাশনাল ছেড়ে দিয়েছে। লাস্টের দিকে সৌরভ গাঙ্গুলির ম্যাচগুলো জাস্ট দেখা যেত না। আর পুনে ওয়ারিয়ার্স টিমটাও জঘন্য ছিল। তো ওটা লাস্ট ছিল, সাহারা পুনে ওয়ারিয়ার্স। দেখা যাক বিক্রমাদিত্য কি দেখায়। বাট দেবজ্যোতি যে পয়েন্টস গুলো রেখেছে, এক তো রাজকুমার রাওকে নিয়ে, যে রাজকুমার রাওয়ের কোনো বক্স অফিস স্কুল নেই। আচ্ছা, আমি আরো একটা জিনিস জিজ্ঞাসা করবো ভাবলাম, তোমার কি মনে হয় এই যে বায়োপিক ব্যাপারটা, ধরো আজকে 2000 মানে আমরা বলি না যে সিনেমার সাথে সমাজ, যে আমাদের দেশে মানে একটা ইন্সপায়ারিং স্টোরি ওয়ার্ক করে, লার্জ পপুলেশন, মানুষের অ্যাসপিরেশন আছে। তোমার কি মনে হয় এই যে ব্যাপারটা, এটা দিয়ে আমরা এই আলোচনাটা শেষ করব, এই যে এটা কি আমরা বেশি মিল্ক করে ফেলেছি, মানে আমার মাঝখানে এত
এত বেশি বায়োপিক প্রচন্ড হয়েছে, বেশি। না সেটা তো করেছি, সেটা তো বলিউড তো বেশি ভাবেই করেছে। মানে এত বেশি বায়োপিক হয়েছে, মানে একটা যার মানে লাইফ ইন্টারেস্টিং তাও বানাচ্ছে, ইন্টারেস্টিং না সানজুতে পুরো ফিকশনাল গল্প, মানে সবই তো হয়ে গেছে। সেটাই বলছি যে তো ওটাও একটা বিষয়, দেখা যাক কি হয়। হ্যাঁ তবে সিনেমা দেখো, এটা আমরা বক্স অফিস নিয়ে আলোচনা করছি, এবার এন্ড অফ দ্য ডে ইটস বিক্রমাদিত্য মতোয়ানে, তো সিনেমাটা হয়তো খুবই ভালো বানালেন তিনি, হ্যাঁ। সেটাও হতে পারে। আর হিন্দিতে অনেকদিনই ক্রিকেট নিয়ে ছবি চলছে না, এটা তুমি ঠিকই বলে। ইভেন জার্সি বলে ছবিটাও একেবারে চলেনি, বিং আ গুড ফিল্ম, ওটা ওয়ার্ক করেনি। অ্যাকচুয়ালি তো তুমি যদি লাগান, আর আমি ভাবছিলাম লাগান আর এমএসডি দ্য আনটোল্ড স্টোরি বাদ দিয়ে কোনো সিনেমা তুমি ভাবো, দেবানন্দ আওয়াল আজাদ নাম্বার চলেনি, ঘুম আর চলেনি, ঠিক আছে, জার্সি ইকবাল, এত ভালো চলেনি, সিনেমা চলেনি, ঘুম আর চলেনি, তারপর আর যা হয়েছে কোনোটাই ওয়ার্ক করে। আওয়াল নাম্বার চলেনি, আবার আমার ছবিও বাজে ছিল গু। ও তো সেই আমির খান, টপে, আমির খান দেওয়ানন্দ। আমির খানের প্রথম দিকে সিনেমা একদম দেখো কি কামার থেকে পর পর এবার দেবানন্দ ছিল ওটা, ও তো টপের সিনেমা, তো ওটাও চলেনি। তারপরে হ্যাঁ মানে তারপরে শাহরুখ খানের একটা কি আছে ওই চমৎকার না কি বলে, চমৎকার, হ্যাঁ চমৎকার ওয়ার্ক করে। চমৎকার তো একটা ছোট সাবপ্লট হিসেবে ছিল ক্রিকেট, হ্যাঁ সেখানে ওটা শাহরুখ ক্রিকেটের সিনেমা বলা যায় না, হ্যাঁ। তো হ্যাঁ মানে অ্যাকচুয়ালি ডিফিকাল্ট। যাই হোক, এটা ছিল আচ্ছা আমাদের আলোচনা। এর পরবর্তীতে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই একটা আপডেট উঠে এসেছে যে রামায়ণের সাথে ক্রিস্টোফার নোলান অ্যাসোসিয়েটেড হয়েছেন, যে উনি আর কি ক্রিয়েটিভ সুপারভিশন করবেন ইন দ্য পোস্ট প্রোডাকশন, মানে সেটা গ্রাফিক্স থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে সবকিছু। এবং তার যে ডিওপি আছে হয়তেবান হয়তেমা, এবং তারপরে ওই জেনিফার লেম, তারা আর কি অ্যাসোসিয়েটেড হয়েছে। জেনিফার লেম ফাইনাল কাট তৈরি করবেন, এডিট করবেন। তো এটার উপর আমার একটা টেক ছিল এবং দেবজ্যোতির একটা অপোজিট টেক ছিল আর কি। তো এটা নিয়ে আমরা আলোচনা করবো এবার। তো দেবজ্যোতি, তোমার কেন মনে হয় যে এটা, মানে তুমি তোমার ভিডিওটা আমি দেখছিলাম, তুমি বলছিলে যে আমরা কেন কালচারাল গেট কিপিং করবো, যদি কোনো বড় মাথা অ্যাসোসিয়েটেড হয় ওয়েস্ট থেকে, তো তাদের প্রবলেমটা কোথায়, এটা তুমি পয়েন্টটা রেখেছো, এটা যদি একটু এলাবোরেট করো। দেখো এটা তো মানে মানে ক্রিস্টোফার নোলানের অফিসিয়াল কোনো রোলে মানে ইনভলভ হওয়া, এটা তুমি নিজে এখন সিনেমার সাথে যুক্ত হলে তুমি জানো খুব অলমোস্ট ইম্পসিবল ইন আ কন্ট্রাকচুয়াল রোল। তার নিজের সিনেমা আছে, আর সে নিজের রেপুটেশন স্টেকে রেখে কোনো অফিসিয়াল রোলে যাবেও না। এবার যে জেনিফার লেম আর হয়তেমা, তাদেরকে অনবোর্ড করা হয়েছে, তাদেরকে মার্কেট করছে জেনিফার মানে ক্রিস্টোফার নোলানের নামে, তাতে আমার অসুবিধা নেই। আমার ব্যাপারটা দেখো, আজকে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, তুমি তোমার ভিডিওতে ওই সিনেমাটা কথা বললে, রামায়ণ দ্য লেজেন্ড অফ প্রিন্স রাম, অসাধারণ সিনেমা, যে জাপানিজ মানুষ বানিয়েছিলেন, তিনি ভারতবর্ষে আসেন, রিসার্চ করে বানান। তুমি সেই সময়কার ইয়েটা দেখো, প্রচুর ক্রিটিসিজম হয়েছিল যে কেন একটা জাপানিজ মানুষ এসে বানাবে, আমাদের কালচারের না, আমাদের ধর্মের না, একটা মানে ভুলভাল ন্যারেটিভ শ্রীরামচন্দ্রকে। না, আর তখন অ্যাকচুয়ালি ক্রিটিসিজমটা যেটা হয়েছিল, আমি বলছি যে কারণে ছবিটা তারপরে ওদেরকে গিয়ে জাপানেই তৈরি করতে হয়, সে ক্রিটিসিজমটা ছিল হচ্ছে যে কি করে ভগবান রামকে তুমি কার্টুন হিসেবে দেখাচ্ছ, ওই কার্টুন ওইটাই হিসেবে ওটাই বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, রামচন্দ্রকে অপমান। হুম এবার দেখো আমাদের ব্যাপারটা হচ্ছে, ধরো তোমার কালচার না, এটা আমি একটু আগেও আলোচনা করেছিলাম, মানে ফোন টোনে তো করি, কালচার না, তুমি যদি উদারপন্থী না হও, কালচারে থ্রাইভ করা কিন্তু ডিফিকাল্ট। ধরো আমরা প্রত্যেকেই জানি যে মানে রামায়ণ দ্য লেজেন্ড অফ প্রিন্স রাম আপনারা প্রত্যেকে ছোটবেলায় দেখেছেন, সিনেমাটা অসাধারণ সিনেমা একটা। এবং লর্ড রামকে মানে আমাদের মাইথোলজিতে লর্ড রামের যা ভূমিকা, তাকে যতটা সম্মান দেওয়া হয়, অসম্ভব সুন্দর করে লর্ড রামকে সেলিব্রেট করা হয়েছে। তো আজকে আমরা যদি সেই জিনিসটা, ধরো আমরা মানে ধরো এই যে ভয়েসটা যারা বলছিল যে মানে লর্ড রামকে কার্টুন হিসেবে দেখাতে দেব না, সেই ভয়েসটা যদি জিতে যেত, আমরা তো এটা পেতাম না। না, এটা যেরকম আমি এগ্রি করছি, কিন্তু তুমি দেখো এইখানেই এই মানে যুক্তিটার মধ্যেই এর আনসারটা আছে, যে ওই যে জাপানিজ ভদ্রলোক যিনি বানাবেন ঠিক করেছিলেন, তিনি কিন্তু ইন্ডিয়া এসে অনেকদিন রিসার্চ করেছেন। তার সাথে একটা ইন্ডিয়ান ডিরেক্টর, কো ডিরেক্টর ছিল যে অ্যানিমেশনের কাজ করতেন, তো তারা অ্যাসোসিয়েটেড হয়েছে, তারা অনেক দিন ধরে থেকে রিসার্চ করেছে, তারপরে গিয়ে ছবিটা তৈরি হয়েছে। প্রথম কথা হচ্ছে যে এই ছবিটার যে প্রডিউসার নামিত মালহোত্রা, তার তুমি যদি পডকাস্ট গুলো দেখো, সেখানে সে যে ধরনের মানে দাবি করছে ছবিটাকে নিয়ে, সেগুলো আর কি যথেষ্ট মানে ডেট্রিমেন্টাল।
মানে যখনই হ্যাঁ আমি দেখেছি 10,000 কোটি টাকা না 4,000 কোটি টাকা এরকম কিছু 4,000 একটা কোটি বোধহয়। টাকা বাজেট, হ্যান ত্যান অমুক তমুক, ঠিক আছে, আমরা এতগুলো অস্কার জিতেছি, এই জিতেছি। অস্কার তুমি যে ছবিতে জিতেছো সেই ছবিটার ডিরেক্টর স্টোরি টেলিং এর ক্রেডিট, ঠিক আছে। তোমার ভিএফএক্স কোম্পানি, এরকম প্রচুর ছবি হয় হলিউডে যার ভিএফএক্স প্রচুর ভালো, স্টোরি জঘন্য হয়, ঠিক আছে, তাতে কিছু মানে ম্যাটার, সেটা কনসিডারেশনেই আসে না, মানে সেটা নিয়ে কথাই হয় না। যাই হোক, তো ডেফিনেটলি তাদের বড় স্পেশাল এফেক্টস এর কোম্পানি, বাট যে কোনো তুমি জানো স্টোরি টেলিং নুয়ান্সের উপর দাঁড়িয়ে আছে জিনিসটা, ঠিক আছে। তুই বারবার মার্কেট করা যে নমিত মালহোত্রাস রামায়ণ, সেখানে ডিরেক্টরকে ক্রেডিট দেওয়া নয়, কাউকে ক্রেডিট দেওয়া নয়, এই জিনিসটা আমার একটু প্রথম থেকেই ডাইসি লাগছিল। সেকেন্ড কথা হচ্ছে, তুমি যদি দেখো এই যে পুরো প্রচারটা বা এই যে সব রকমের ভয়েসেস যাদেরকে তুলে আনছে, এরা সব ওয়েস্টার্ন লোকজন। এবার হতেই পারে যে ওয়েস্টার্ন মার্কেটটাকে টার্গেট করছে, সেখানে এই ছবিটাকে হিট করাতেই হবে, নাহলে এই ছবির বাজেট যা খরচা হয়েছে সেটা রিকভার হবে না, আমি বুঝতে পারছি। কিন্তু আমার কথা হচ্ছে, ওয়েস্টার্ন ভয়েসেস এর মতোই যদি ছবি বানানো হয়, তাহলে কি তারা অ্যাকসেপ্ট করবে সেটাকে? আজকে ধরে নাও, আমি কথার কথা বলছি, যে ধরো এটা প্যারাসাইট কিন্তু পিওরলি একটা সাউথ কোরিয়ান ফিল্ম, বা অ্যানিমে যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু জাপানিজ স্টোরি টেলিং, সেখানে কিন্তু কোনো রকম ওয়েস্ট কে প্লিজ করবার কিন্তু কোনো মানে আলাদা করে ইচ্ছা নেই যে ওয়েস্ট কে কেটার করবো বলে বানাচ্ছি। ওরা কিন্তু নিজেদের যে, তুমি দেখবে কোরিয়ান রমকম একটা ফ্যান্টাসি জোনের মধ্যে পুরো চলে। কোনোদিনও তুমি কোরিয়ান কোনো রমকম দেখবে না যেটার মধ্যে কোনো ফ্যান্টাসি এলিমেন্ট নেই। কিন্তু তুমি আমেরিকান রমকম দেখো, তার মধ্যে একটা রিয়েলিস্টিক জোনের মধ্যে থাকে কিন্তু জিনিসটা। কিন্তু তুমি দেখবে কে ড্রামা এখন যে এত পপুলার হয়েছে ইউএসএ তে, ওরা কিন্তু ওদের ওই ফ্যান্টাসি একটা ওভার দ্য টপ নেচারকে কিন্তু মেনটেন করে রাখে। ওরা কিন্তু কোনোদিনও সেই নুয়ান্সটাকে ফেলে দেয়নি, মানে ওই স্টাইল অফ স্টোরি টেলিংটাকে ফেলে দেয়নি টু প্লিজ দ্য ওয়েস্ট। অটোমেটিক্যালি ওদের ওদের ল্যাঙ্গুয়েজটাই মানে ট্রান্সফার হয়ে ওখানে পৌঁছেছে, ঠিক আছে। আমি বলছি কি সেটাই, সেই সেম ইজ অ্যাপ্লিকেবল টু ইন্ডিয়া অলসো। আজকে আর ওয়েস্টে যে এত লোকে দেখেছে, সেখানকার ডিরেক্টর ক্রিটিক সবাই ভালো লাগছে, বিকজ দ্যাট ইজ আ পিওর ইন্ডিয়ান স্টোরি টেলিং, যেটা হচ্ছে ডান্স ড্রামা থেকে ইভলভ করেছে, যেটা আমাদের যাত্রা হতো সেখান থেকে ইভলভ করেছে। ওই জন্য তুমি দেখবে ডায়লগস আর লাউড, এক্সপ্রেশনস আর লাউড, মিউজিক ইজ লাউড, এভরিথিং ইজ আন্ডারলাইন। তো সেই যে জিনিসটা, সেটা মজা পেয়েছে। আলাদা যেটা ওয়ার্ক করেছিল সেটা হচ্ছে ল্যাক অফ নুয়ান্স, মানে যেটা হ্যাঁ, সিনেম্যাটিক্যালি ডেট্রিমেন্টাল, বাট ওটাই লোকের ভালো লেগেছিল। হ্যাঁ ভালো লেগেছে, ওটা মজা পাচ্ছে, ওটা একটা অন্য রকমের হাই দিচ্ছে, যেটা ওরা ওদের সিনেমাতে পায় না। ওদের ওখানকার ধরো যেগুলো পিরিয়ড ফ্যান্টাসি বা মাইথোলজিক্যাল সিনেমা হচ্ছে, ধরো নোলান নিজেই বানাচ্ছে অডেসিয়াস, বা ধরো রিডলি স্কট এরকম জোনের মধ্যে প্রচুর ছবি বানিয়েছে। এবার কথা হচ্ছে সেইটার অলরেডি ওরা মাস্টার লেভেলে বানিয়ে দিয়েছে, বানাচ্ছে। এবার তুমি যদি এই ওয়েস্টার্ন স্টোরি টেলিং এর মতো একটা সাটেল জিনিস করতে যাও, আজকে তুমি ধরে নাও একটা, ধরো ওয়েস্টার্ন এডিটার আছে, ধরো থেনমা স্কুন মেকার, বা সে একটা ছবিকে যেভাবে এডিট করবে, সেটা তো ওয়েস্টার্ন সেন্সিবিলিটি দিয়ে এডিট করবে। সে, আমি সেটা ভুল বলছি না, কিন্তু সেটা তো তার সেন্সিবিলিটি। এবার আমাদের স্টোরি টেলিং এর একটা নিজস্ব সেন্সিবিলিটি আছে, দুটো কি ম্যাচ করবে? তুমি দেখবে কিছু হ্যাঁ গল্প আছে যেটা তোমাকে না আমাদের মতো করেই বলতে হবে। তুমি যদি রামায়ণ ইজ হাই অন ইমোশন, ঠিক আছে, তুমি যদি সেটাকে প্রচন্ড সাটেল বানিয়ে দাও, তাহলে কি হবে? তোমার প্রথম কথা, ইন্ডিয়ান মাসেস কানেক্ট হবে না। তোমাকে ছবিটা তো প্রাইমারিলি ইন্ডিয়াতে হিট করাতেই হবে, তারপরে তো ইন্টারন্যাশনাল মার্কেট। আর যখন তুমি ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যাচ্ছ, ওরা দেখছে ভাই এটা তো আমরা আমাদের এখানে মাস্টার ডিরেক্টররা অলরেডি বানিয়ে ফেলেছে, আমি কেন এটা দেখবো? দ্বিতীয়, সেকেন্ড হচ্ছে চাইনিজ মার্কেট, যেটা আগে বড় একটা বক্স অফিস। আমার এটাই বক্তব্য যে চায়না কিন্তু ফ্যান্টাসি কস্টিউম ড্রামা দেখতে চায় না। তুমি দেখবে ফ্যান্টাসি কস্টিউম ড্রামা এখান থেকে চায়নায় বাহুবলী, হিট করেছিল দাঙ্গাল, সিক্রেট সুপারস্টার এগুলো। এক্স্যাক্টলি, দে আর ভেরি স্মল ফিল্মস। ওরা কিন্তু অ্যাকচুয়ালি ইমোশন, ঠিক আছে, যেটা ইউনিভার্সাল ইমোশন হবে এবং রুটেড হবে, যেটা ওরা নিজেদের দেশে দেখতে পায় না। ওরা দেখবে এরকম প্রচুর এই wuxia ফিল্ম, ফ্যান্টাসি, চাইনিজ ফোকলোরের থেকে বেস করে প্রচুর ছবি বানায় নিজেরা, হাই অন গ্রাফিক্স। তো ওদের কাছে ওটা অলরেডি আছে, তাহলে ওরা কেন ইন্ডিয়ান একটা প্রোডাক্ট দেখবে ওরকম, তাই না? সে রামায়ণ বল, আর রামায়ণ কিন্তু এরকম নয় যে রামায়ণের গল্পটা ওরা জানে না, কারণ রামায়ণ অলরেডি থাইল্যান্ড ইত্যাদি সেই সব জায়গায় পপুলার, সেগুলোর বিভিন্ন ভার্সন হয়েছে, সেগুলো অলরেডি ওইসবের ভার্সন বা ইনফ্লুয়েন্সেস ওদের গল্পের মধ্যে অলরেডি আছে। তো এটা এরকম নয় যে গল্পটাই পুরো নতুন লাগছে ওদের কাছে, সেটা ওরা জানেই অলরেডি। কিন্তু তাহলে আমার কথা হচ্ছে, আর মেকিং এর দিক থেকে তুমি যে জনরার মধ্যে অপারেট করছো সেটা ওদের ওখানে পপুলার। তাহলে তুমি আমাকে বলো যে তোমাকে তো এমন একটা গল্প বানাতে হবে যেটা এতটাই রুটেড হবে, হাই অন ইমোশন হবে, যেটা অটোমেটিক্যালি ওয়েস্টের ওই গেটটাকে পার করে ওখানে পৌঁছাবে, ওখানে অডিয়েন্সের সাথে রিজোনেট করবে। বাট ওয়াই আর ইউ ট্রাইং টু এপ দ্যাট? কারণ তুমি দেখবে দেবানন্দ অনেক বছর আগে যখন গাইড করেছিল আর কে নারায়ণনের গাইড বলে বইটা, দুটো ভার্সন বানিয়েছিল, একটা ব্রিটিশ ডিরেক্টরকে নিয়ে বানিয়েছিল, একটা ওর ভাই বিজয় আনন্দ ডিরেক্ট করেছিল। তুমি দেখো ব্রিটিশ ভার্সনটা ইজ লস্ট, ওই সিনেমাটা আছে ইউটিউবে একসময় ছিল, তুমি দেখবে ইটস আ ভেরি ব্যাড ফিল্ম। কারণ এই যে ইন্ডিয়ান যে স্টোরি টেলিং এর যে নুয়ান্সটা ওই ব্রিটিশ ডিরেক্টর ধরতেই পারেননি।
ঠিক আছে, সেমই গল্প, কিন্তু বিজয় আনন্দ তুমি দেখবে গান ইত্যাদি দিয়ে ওটাকে এত সুন্দর করে ধরেছে, ওটা একটা কাল্ট ক্লাসিক ছবি, অসাধারণ গাইড মিউজিক। তো অসাধারণ সিনেমা, মানে হ্যাঁ, হিন্দি গাইড। তো তাহলে আমার ইংলিশ আমার গাইড ওটাই তো আমি বক্তব্য, দেখিনি, তা বলতে পারবো না, বাট যে হিন্দি গাইড আমার তো বক্তব্য অসাধারণ হচ্ছে, সিনেমা। আমার বক্তব্য হচ্ছে যে যদি if you are hired a director from India like Nitesh Tiwari who is a pretty decent director, তো তাহলে ট্রাস্ট হিম না, ট্রাস্ট হিজ টিম। তুমি কেন ওয়েস্টার্ন লোক, আর এখন যখন ছবি অলরেডি ডান তখন তুমি কেন ইনভলভ করছো? তাহলে তুমি স্ক্রিপ্টিং লেভেলেই তো ইনভলভ করতে পারতে। যদি ওয়েস্টের জন্য একটা অন্য ভার্সন হতো, তাহলে স্ক্রিপ্টিং লেভেলেই তো সেরকম তোমার টিম ইনভলভ করা উচিত ছিল। সেইটা তো নেই, ইন্ডিয়ান টিমই কাজ করেছে। এইটাই আমার মনে দেখো হচ্ছে যে জিনিসটা হচপচ হয়ে যাচ্ছে। দেখো ফার্স্টে যে জিনিসটা তুমি বললে যে পোস্ট প্রোডাকশন লেভেলে ক্রিস্টোফার নোলানের ইনভলভমেন্ট একটা ওই মিনিমাম সৌজন্য লেভেলে থাকবে, তার বেশি অফিসিয়াল হবে না, এ আমি ড্যাম শিওর। মানে ওইভাবে হবেই না। তুমি নিজে এখন সিনেমাতে আছো, ইউ নো ফিল্ম কন্ট্রাক্ট ডোন্ট ওয়ার্ক দিস ওয়ে। তো এটা আমি বাদ দিচ্ছি। দেখো যেটা ব্যাপার, তুমি তোমার কথাটা যেটা বলো সেটা আমি এগ্রি করি, ইভেন তুমি আগের দিন ভিডিওতে এই পয়েন্টগুলো এগ্রি বলেছিলে, আমি এগ্রি করি। আমার ব্যাপারটা হচ্ছে, দেখো আমি একটা গল্প আমাদের আছে, আজকে ধরো আমার যদি রামায়ণের ট্রিটমেন্টটা চেঞ্জ হয়ে যায়, তাতে গল্পটা তো আন ইন্ডিয়ান হয়ে যাচ্ছে না। আজকে রামায়ণে তুমি ধরো, আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো মহাপাতার নার্সিমা সিনেমাটা তোমারও ভালো লেগেছিল, আমারও ভালো লেগেছিল, ফ্ললেস সিনেমা কিন্তু নয়। ওখানেও তুমি যদি দেখো, ওখানে যে স্টোরি টেলিংটা, ওখানে কিন্তু মানে যে অ্যানিমেশনটা করেছে সেটা কিন্তু জাপানিজ ইন্সপায়ার, হেভিলি ইন্সপায়ার্ড ফ্রম জাপান, কিন্তু গল্পের সোলটা ইন্ডিয়ান রাখতে পেরেছে। কিন্তু তুমি যদি একটা নার্সিমাকে, তুমি যদি, আমি কেন বলছি যে কেন কালচারাল গেট কিপিংটা আমাদের একটু লুজেন আপ করা উচিত, ধরো আমরা মহাভারত নার্সিমা দেখছি, আমাদের ক্ষেত্রে কনটেক্সটটা আছে, আমরা ছোটবেলা থেকে হিরণ্যাকশিপু হিরণ্যাক্ষের গল্প শুনেছি, ভক্ত প্রহ্লাদের গল্প শুনেছি, আমাদের ক্ষেত্রে একটা ডিভাইন ব্যাপার আছে, একটা ভক্তির জায়গা আছে, ঠিক আছে। কেউ যদি এই ভক্তিটা বাদ দিয়ে কোনো একটা অন্য কালচার থেকে মানুষ এসে, সে যদি এটাকে পিওরলি অ্যাজ এন এন্টারটেনমেন্ট দেখে, যে এই যে একটা, আবারও আমি এখানে সম্পূর্ণভাবে শ্রদ্ধাশীল হয়ে বলছি, যে ধরো এই যে একটা গল্পটা, এবং আবারও লাইক প্লিজ ডোন্ট গেট মি রং, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভগবান বিষ্ণু ট্রান্সফরমেশন হচ্ছে একটা নরসিংহ অবতারে, এটা তো ড্রাগন বল জিরো গল্প, সেখানেও তো আমরা ট্রান্সফরমেশন দেখতে পাই, তাই না? সুপার সাইয়ান হয়ে যাচ্ছে। আবার আমি জাস্ট সেইং ইট ফর দ্য এক্সাম্পল। তো কেউ যদি পিওরলি এন্টারটেনমেন্ট হিসেবে দেখতে চায় তাদের কালচারাল লেন্স দিয়ে, সেটা আমার মনে হয় আটকানো ঠিক নয়। সেম উইথ লর্ড রাম, আমাদের কাছে আমাদের কালচারাল কনটেক্সটটা আছে, যে আমি রামায়ণ দ্য লেজেন্ড অফ প্রিন্স রাম দেখছি, আমাদের ভক্তির জায়গাটা আছে, আমরা ছোটবেলা থেকে আমরা রামানন্দ সাগরে রামায়ণ দেখেছি, রাম অবশ্যই ভগবান আমাদের, এই রামায়ণ আমাদের কাছে একটা সেক্রেড বই বলা যায়, শুধুমাত্র লিটারেচারের বুক নয়, একটা সেক্রেড বই। কিন্তু কেউ যদি সেটাকে শুধুমাত্র একটা সোয়াশ বাকলিং অ্যাডভেঞ্চার হিসেবে দেখে তার এই ট্রিটমেন্টটার জন্য, সেটা কি খুব ভুল? আজকে ধরো, আজকে ইলিয়াড আর ওডিসি সেটা এনশিয়েন্ট রোমানদের কাছে সেক্রেড ছিল, আমরা তো সেটাকে এন্টারটেনমেন্ট হিসেবেই দেখছি। আজকে ধরো নোয়াস আর্ক নিয়ে সিনেমা হয়েছে অনেকবার, এটা কিন্তু বাইবেলের গল্প, ইটস সেক্রেড টু খ্রিস্টিয়ানস। নোয়া, বা তার আগে তুমি একটা ভিডিও বানিয়েছিলে যে এপিক অফ গিলগিমেশ, যেটাও ওই ফ্লাড মিথ নিয়েই ছিল, এনশিয়েন্ট সুমেরিয়ানদের এপিক অফ গিলগিমেশ। দিস আর অল সেক্রেড টেক্সট। ট্রিটমেন্টটাকে এমন ভাবে করা হচ্ছে যে একটা স্পেসিফিক মানুষের কাছে সেটা হয়তো সেক্রেড, তার কারণ তাদের সেই কালচারাল মেমোরিটা আছে যে ইট ইজ সেক্রেড টু দেম। বাট তা বাদ দিয়ে সেটা যদি পিওরলি অ্যাজ এন এন্টারটেনমেন্ট প্যাকেজ হিসাবেও ওয়ার্ক করানো যায়, যাদের সেই কালচারাল ব্যাপারটা নেই, যাদের সেই ভক্তি সেই জায়গাটা থেকে আসছে না, আমার মনে হয় এটা আমাদের একটু ইয়ে করাটা উচিত। ধরো আমরা তো অনেকবার রামায়ণ দেখেছি, ধরো একটু ওয়েস্টার্ন ঘেঁষা রামায়ণ, যেটা সোলটা ভারতীয় থাকলো কিন্তু ট্রিটমেন্টটা, যেটা তুমিও বলে একটু ওয়েস্টার্ন ঘেঁষা হলো, যাতে ওয়েস্টার্ন। ওটাই আমি বলছি যে কি বলতো, এই যে মানে ওই জাপানিজ ভদ্রলোক যে রাখতে পেরেছিলেন লেজেন্ড অফ প্রিন্স রামে, সেটা দেখবে তুমি যে ওটা একটা মানে একটা সেক্রেড যেন একটা ডিভাইন গল্পই দেখছি, ওই ভগবান রামকে তো মানে ভগবান হিসেবেই দেখিয়েছে, ভগবান হিসেবেই দেখিয়েছে। এবার আমার কথা হচ্ছে কি, তুমি তবু দেখবে যে জাপান আর ইন্ডিয়া দে আর প্রাইমারিলি তো এশিয়ান কান্ট্রিজ, তবু একটা কিন্তু মিল আছে এই ওয়ার্শিপিং ইত্যাদি ব্যাপারে। তো দেখো জাপানে যে টাওইজমটা এসছে, টাওইজম জাপানের যে মেন ধর্ম, শিন্টোইজম, সরি, তো শিন্টোইজম কিন্তু বুদ্ধিজমেরই একটা অপশন,
এবং বুদ্ধিজম ইজ অ্যান ইন্টারপ্রিটেশন অফ হিন্দুইজম। হিন্দুইজমেরই একটা বলা যায় একটা ধারা হচ্ছে বুদ্ধিজম। তো কালচারাল তো ভীষণ মিল আছে। এক্স্যাক্টলি। তো তাই জন্য তবু দেখো একটা একটা কোথাও লুজ একটা থ্রেডও কানেক্টেড আছে, কিন্তু ওয়েস্টের সাথে আমাদের ডিফারেন্সটা তুমি ধরো স্টোরি টেলিং নুয়ান্সেরই, ঠিক আছে? মানে ধরো তুমি, আমি কথার কথা বলছি কি, ধরো রামায়ণটাকে তো একটা সুপার হিরো ফিল্ম হিসেবে ট্রিট করা যেতে পারে, কিন্তু যখনই তুমি এটা সুপার হিরো ফিল্ম হিসেবে ট্রিট করবে, ধরো তুমি একটা, মানে ধরে নাও আমি কথার কথা বলছি, একটা ইভেন এটার উপর একটা এও আছে, একটা গ্রাফিক নভেলও আছে, যে যেহেতু আমাদের এই পুরো মানে নেচারটা, মানে যুগগুলো হচ্ছে সাইক্লিক, মানে রামায়ণ ধরো হয়েছে, আবার পরের সাইকেলে আবার রামায়ণ ফিরে আসবে। তো ধরো আমরা যে এখন এই প্রেজেন্টে আছি, আমাদের যে ফিউচার আসবে সেখানে আবার একটা রামায়ণের যুদ্ধ হবে, লঙ্কার যুদ্ধ হ্যাঁ, হবে। মানে ইভেন রামায়ণেই তো বলা আছে যে রামায়ণের গল্পটা সিক্লিক্যাল গল্প, আগেও বহুবার হয়ে গেছে। ওই সেই আংটি ফেলার যে গল্পটা আছে, যে হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, এই যে আংটিটা পুরো ফেলে আংটির দেয়, একটা পাহাড় হয়ে আছে, হনুমান। পাহাড় হয়ে আছে, এক্স্যাক্টলি। তো এবার কথা হচ্ছে যে ধরে নাও যে আমি ধরে নিচ্ছি যে আমাদের পরের যুগে যে রামায়ণ হবে সেখানে তো টেকনোলজিও অ্যাডভান্স হয়ে গেছে, তো তাহলে ধরো রাম লক্ষণ যারা রয়েছে তাদের কাছে ধরো পাওয়ারসও তাদের মডিফাইড হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারলে তো? তো মানে তারা তুমি ধরো একটা কাইন্ড অফ একটা ফিউচারিস্টিক, ইউটোপিয়ান বা ডিস্টোপিয়ান রামায়ণ বলছো, হ্যাঁ সেটাও হতে পারে। হ্যাঁ। এবার এবার এইটা যদি কারো লেন্সিং হয়, বা প্রবলেমটা কোথায়, প্রথম কথা হচ্ছে ইন্ডিয়াতে এটা অ্যাকসেপ্টেড হবে না, এক নম্বর। সেকেন্ড হচ্ছে যদি আমি এইরকম একটা লেন্সে দেখি, যেটা আমি ডিস্টোপিয়ান ভার্সন দেখছি, কথার কথা বলছি, তাহলে তোমার কি মনে হয় ওয়েস্টে এটা অ্যাকসেপ্টেড হবে? কারণ ওয়েস্টে তো অলরেডি ওদের কাছে ম্যাড ম্যাক্স আছে। তো তাহলে ওরা যদি একটা ডিস্টোপিয়ান সেটিং এ তুমি গল্পটা বলছো, সেটা কি তুমি ম্যাড ম্যাক্স কে ছেড়ে দিতে পারছো? সোলটা তো ইন্ডিয়ানই থাকছে। তুমি তুমি যেটা বলছো ট্রিটমেন্ট, আমি বলছি সোলটার কথা। তাদের যে সোলটা সেটা তো ইন্ডিয়া। ধরো রামকে ভগবানের মতো করে দেখানো হচ্ছে, সেটার যে তাদের সেই কালচারাল লেন্সিংটা নেই। ধরো আর আমি কেন বলছি, আমি তোমার কথাটা দিয়ে তোমাকে কাউন্টার করছি। আর আমাদের জন্য অনেকগুলো লেয়ার আছে ওয়ার্ক করা। একটা ব্রিটিশদের এগেনস্টে স্বাধীনতা সংগ্রাম, দুজন মানুষ, একটা ট্রাইবাল মানুষ আর একটা নর্মাল মানে ইয়ের থেকে মানুষ, গ্রাম শহর। এবং তেলেগুতে আমি কিরম ভাবে বলছি, ধরো একজন তেলেগু মানুষ দেখছে, ঠিক আছে, কিভাবে একটা সিনেমা লেয়ারে লেয়ারে ওয়ার্ক করে। আরে তুমি জানো তেলেঙ্গানা আর আন্ধ্রপ্রদেশের বিফোরকেশন হয়েছিল। এখানে তুমি যদি দেখো, এবং তেলেঙ্গানার যে পপুলেশনটা ইট ইজ স্লাইটলি ডিফারেন্ট তেলেগু বললেও। একজন যে কোনারাম ভীম আসছে, সে তেলেঙ্গানা থেকে আসছে, ট্রাইবাল ইয়ে থেকে, গোন্ড পিপল। আর আরেকটা হচ্ছে রামচরণের ক্যারেক্টারটা আসছে, ক্যারেক্টারটা বলে গেছি, সামথিং রাজু। তো দুজনে আসছে, আল্লুরি সীতারামা রাজু, হ্যাঁ। আল্লুরি সীতারামা রাজু, হ্যাঁ। আর কোনারাম ভীম একজন গোন্ড ট্রাইব থেকে আসছে, আর একজন ইয়ে থেকে আসছে, একজন তেলেঙ্গানার যে এখন যে তেলেঙ্গানা হয়েছে বিউফোর্টিফিকেশনের পরে, একজন আন্ধ্রা থেকে। তেলেগু মানুষদের কাছে আর একটা এই লেভেলে কাজ করছে, একই সিনেমা। এবার আমরা প্যান ইন্ডিয়া, ধরো আমি ওয়েস্ট বেঙ্গলে আর দেখতে যাচ্ছি, আমার কাছে তেলেগু কালচারাল কনটেক্সটটা কিন্তু নেই। আমার কাছে কি আছে, ভারতীয়রা স্বাধীনতা সংগ্রামের এগেনস্টে লড়ছে। আজকে আল্লুরি সীতারামা রাজুর যে গল্পটা, সেই গল্পটা সুভাষচন্দ্র বসুরও গল্প, সেই গল্পটা ভগৎ সিং এরও গল্প, সেই গল্পটা বিনয় বাদল দীনেশেরও গল্প, যে দুজন মানুষ ব্রিটিশদের এগেনস্টে লড়ছে। সেটাকেই মানে একটা সুপার হিরোর মতো করে দেখানো হয়েছে, এটা আমাদেরকে ওয়ার্ক করছে। সেম উইথ মানে সেম ইন আ পিপল লাইক পাঞ্জাব, তারা হয়তো সীতারামা রাজুর মধ্যে ভগৎ সিংকে দেখছে, বা তারা হয়তো সর্দার উধম সিংকে দেখছে। এইবারে ধরো একটা প্যান ইন্ডিয়া লেভেলে যাচ্ছ, তোমার সেই কলোনিয়াল পাওয়ার হ্যাংওভারটা নেই, তোমার ব্রিটিশরা রাজ করেছে সেটা নেই। আর তেলেগু যেটা বললাম, ওটা তো শুধুমাত্র আন্ধ্রা তেলেঙ্গানাতেই আছে। তারা কি দেখছে, তারা দেখছে একটা মানে কি বলবো, ইটস অ্যাবাউট ওভারকামিং দ্য অডস, যে দুজন মানে কাইন্ড অফ সুপার হিরো, তারা একটা পাওয়ারকে টপেল করছে। তো মানে একটা সিনেমা কিন্তু মানে আমরা এটা ভেবে নি যে আমাদের যেটা লেন্সিং আছে সেইভাবেই ওয়ার্ক করবে, তা কিন্তু নয়। মানে ইট ক্যান ওয়ার্ক অন আ ডিফারেন্ট লেভেল। আমি যেটা বললাম, ধরো রামায়ণটা ব্যাপারটা হচ্ছে এই যে সুপার হিরোদের যে প্রেজেন্টেশনটা না, এই যে প্রেজেন্টেশনটা, ঠিক আছে, আমি বলছি এখানে ডিফারেন্সটা হবে কি, ধরো এই বিভিন্ন লোকে বিভিন্ন রকম ভাবে ইন্টারপ্রেট করছে তো টেক্সটটাকে, সেটাতে কোনো প্রবলেম নেই। ধরো রামায়ণটাকে ভগবানের গল্প হিসেবে দেখলোই না, ওখানকার লোকের একটা সুপার হিরোর গল্প হিসেবেই দেখলো, ঠিক আছে, নো প্রবলেম। একটা সুপার হিরো একটা সুপার ভিলেনের মধ্যে লড়াই, ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে যে সিনেমার তুমি ভাবো না, রামায়ণের যে গল্পটা, সে তো মানে সে তো অ্যাভেঞ্জার এন্ড গেমে তো একই গল্প। হ্যাঁ, না আমি ওটাই বলছি, তুমি দেখো এবার দেবে যদি, কিন্তু RRR এর যে যে ট্রিটমেন্টটা, পুরো সিনেমার যে মেকিংটা বা যে ট্রিটমেন্টটা, ঠিক আছে, মানে ধরো একটা গাছের পাতা এরকম উড়ে এসে, যেহেতু কোমারাম ভীম জঙ্গলের লোক, একটা গাছের পাতা পড়ে আছে, সেই গাছের পাতাটা জলে পড়ছে, জল সমেত উঠে এরকম হাওয়ায় উঠে এসে ওর গালে লাগছে,
যেন গাছটা, ও যেহেতু জঙ্গলের ছেলে তাই গাছটা যেন ওকে আদর করে দিচ্ছে, ওকে যখন বেঁধে রেখেছে, এন্ড পিছন থেকে রামচরণ ওকে চাবুক মারছে, ও গান গাওয়া শুরু করছে কোমারাম ভীমুরো। এবার দিস ইজ নট এন ওয়েস্টার্ন ফর্ম অফ স্টোরি টেলিং, এটা জীবনে না হবে না। একদমই দিস ইজ এটা নট ইভেন ওয়েস্টার্ন, ইন্ডিয়ান, দিস ইজ নট ইভেন এন নর্থ ইন্ডিয়ান ফর্ম অফ স্টোরি টেলিং, দিস ইজ আ এক্স্যাক্টলি। তেলেগু স্টোরি টেলিং। হ্যাঁ, আমি বলছি যে এইটা হচ্ছে দিস ইজ, এবার এই যে ভিজুয়ালটা, যে একটা পাতা যেহেতু জঙ্গলের ছেলে ওটাকে সিগনিফাই করছে, জলে লেগে এসে লাগলো, এই যে জিনিসটা এটা একটা সিগনিফিকেন্সও দিচ্ছে। বা তুমি দেখো এই যে শটটা, যে দুজন এরকম হাফ পুরো ব্রিজে উড়ছে, উড়ে উড়ে এসে বাচ্চাটাকে ক্যাচ করে এ ওকে দিচ্ছে, ও ওকে ফ্ল্যাগটা উড়ে দিচ্ছে, মানে ছুঁড়ে দিচ্ছে, দুজন দুজন এক্সচেঞ্জ করছে নিজেদের মিশনটা, এবং তারপরে জলে পড়ছে, উপর থেকে পুরো ব্লাস্ট হচ্ছে, আগুন আর জল এক জায়গায় মিশে যাচ্ছে, ওরা জলের নিচে হেঁটে হেঁটে এসে হাত মেলাচ্ছে। এই শটটা তুমি কোনো ওয়েস্টার্ন ফিল্মে দেখতে পাবে না, এটা কোনোদিনও না কোনো না, ডিরেক্টর তুমি ইন্টারভাল ব্লকে যেখানে পশু পাখি নিয়ে ঢুকে যাচ্ছে, এক্স্যাক্টলি। ইনসেন একটা সিন, মানে ওই হ্যাঁ, তো সিনটা ওই ওয়ার্ক scene টা করাই উচিত। আমি বলছি, ওদের ওখানে ব্লকবাস্টার ডিরেক্টর কারা আছে? ধরো স্টিভেন স্পিলবার্গ, জর্জ লুকাস ছিল, ঠিক আছে, এখন ক্রিস্টোফার নোলান, বা ধরো রিডলি স্কট। তুমি ভাবো কারোর একটা ছবিতে এই শটটা কোনোদিনও আসবে না, ঠিক আছে? যে তুমি দেখো যে একটা সেম খাঁচাতে একটা মানে সিংহ আর একটা হরিণও রয়েছে, এবং তারা খাঁচা থেকে লাফাচ্ছে, এবং লাফানোর পরবর্তীতে কোনো ইন্ডিয়ান লোককে মারছে না, ব্রিটিশদেরকে খুঁজে খুঁজে মারছে। নাও দিস শট ইজ নট ফ্রম আ হলিউড ফিল্ম, ঠিক আছে? এটা কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান কনভিকশনে আসছে, যেটা তুমি দেখবে আমাদের এখানে হয় না দেবদেবীর গল্পতে, যে সিংহ এলো, একে হেল্প করে দিল, ওর কাছে চলে গেল, এর যেহেতু পোষ মানা ওকে অ্যাটাক করছে, ঠিক আছে? তুমি দেখবে একবারও কিন্তু কোনো বাঘ সিংহ একটা ইন্ডিয়ান লোককে মারতে দেখায়নি রাজামৌলি, সবাই সব ব্রিটিশদেরকে মারছে। আমি বলছি যে দিস কাইন্ড অফ, এই যে পুরো ট্রিটমেন্টটা, যেটা একটা পুরো কাইন্ড অফ ইন্ডিয়ান ডান্স ড্রামা থেকে ইভলভ করে এসছে, ঠিক আছে, এই স্টোরি টেলিংটা, এইটা ওদেরকে মজা দিচ্ছে, একটা অন্যরকম হাই দিচ্ছে, ঠিক আছে, যেটা ওরা ওয়েস্টার্ন সিনেমাতে পায় না। মানে নোলানের ওডিসিয়াস দেখতে গেলে কিন্তু এই শটটা পাবে না, যে ওই যে সাইক্লপস ওই মনস্টারটার পিঠে উঠে গেছে ম্যাট ডেমন, এটা কোনোদিনও এই শটটা হবে না, ঠিক আছে? দিস না উইল নেভার হ্যাপেন। নোলান নোলান অনেক মানে ওই সাইকোলজিটা তো বেশি ফোকাস করবে, ওই মানে হ্যাঁ, আন্ডারওয়ার্ল্ডে চলে যাবে মনস্টার, ওগুলো তো দেখ মানে মানে অত ওইভাবে মানে বাড়িয়ে ছাড়িয়ে তো দেখাবেই না। ঠিক আছে। এবং তুমি যদি দেখো যে একটা ধরো, এবার এগুলো তো স্পেকটাকেল সিন বলছে, একটা ড্রামা ধরো হ্যান্ডেল করছে, একটা ধরো ড্রামা সিন, একটা ড্রামা সিনকে হ্যান্ডেল করা, ওয়েস্ট যতটা সাটেল ভাবে সেই ড্রামা সিনটাকে ধরো হ্যান্ডেল করে, ধরো গ্ল্যাডিয়েটারের যে সিনটা আছে, যেখানে ধরো ওর বোনের সাথে কথা বলছে, আমাদের ওই যে পরবর্তীকালে জোকার হয়েছিল ওয়াকিন ফিনিক্স তো ওখানেও ছিল গ্ল্যাডিয়েটারে। তো গ্ল্যাডিয়েটারে দেখবে ওর নিজের বাবাকে যখন মেরে ফেলে, বা ওর বোনের সাথে কথা বলছে, সেগুলো তো ড্রামা সিন। সেগুলোকে রিডলি স্কট যেভাবে হ্যান্ডেল করেছে, দোজ আর ভেরি ওয়েস্টার্ন ফিল্মস, মানে ওয়েস্টার্নই সোল সেটার, পুরো ড্রামাটাকে হ্যান্ডেল করা, ঠিক আছে? আর তুমি দেখো এখানে যদি একটা আরআরআর একটা ড্রামা সিন আমরা দেখতে পাচ্ছি, যে আরআরআর এর এক্সাম্পলটা এই কারণে দিচ্ছি বিকজ ইট হ্যাজ পেনিট্রেটেড টু ওয়েস্ট ভেরি সাকসেসফুলি। কিন্তু আরআরআর এ ধরো দুটো বন্ধুর কনভারসেশন সিন, ধরো হেভি অন ড্রামা, সেখানে যে টোনে অভিনয় করছে বা যে ভাবে জিনিস সিনটাকে ডিরেক্টর হ্যান্ডেল করেছে, দোজ আর ভেরি ডিফারেন্ট। আমার বক্তব্য হচ্ছে আজকে যখনই রামায়ণ তুমি ওয়েস্টার্ন লেন্সে ফেলবে, তুমি তো ওই সাটেল একটা বানিয়ে দেবে ব্যাপারটাকে, আমি ওটাই বলতে চাই। দেখো আমার যেটা মনে হয় অরিত্র এখানে, আমার মানে তুমি যেটা বলছো আমি বুঝতে পারছি, বাট রামায়ণের গল্পটা কিন্তু মানে ইট ডাজন্ট লেন্ড ইটসেলফ টু ভেরি লাউড ওভার দ্য টপ স্টোরি টেলিং। মানে রামায়ণের গল্পটাও তো ধরো, আমি তোমারটাই বলছি, আমি তোমাকে উল্টো দিকটা বলছি। ধরো আজকে রামায়ণের গল্পটা আমরা দেখতে পাচ্ছি, তার হচ্ছে পুরো ওয়ার্ল্ডটা, দ্য ফুল গ্যামিউট অফ রামায়ণ, যারা এনশিয়েন্ট ইন্ডিয়ান সিভিলাইজেশন, ভগবান রাম, তাকে সে ভগবান না হয় ঠিক আছে, আমি ধরে না মানুষের মতোই দেখাচ্ছে, সে খুব ধার্মিক কিং। আর বাই দ্য ওয়ে আর্লিয়ার টেক্সটে রাম, ভগবান রামকে মানুষ হিসেবেই দেখানো হতো, ডু সাম রিসার্চ। সো তাকে দেখানো হলো ওইভাবে একটা সার্টেনটি। এদিকে রাভানকে দেখানো হলো যে রাভান শিব ভক্ত, সে 10 মহাবিদ্যা পারদর্শী, একটা সার্টেনটি। তারপরে মানে এইভাবে আস্তে আস্তে হচ্ছে ম্যানিপুলেশন হচ্ছে, ম্যানিপুলেশনের জন্য কৈকেয়ী ম্যানিপুলেশনে মন্থরা বিষ ঢালছে, ইয়েতে যাচ্ছে। এই স্টোরি টেলিংটা, এই যে ওয়ার্ল্ডটার মধ্যে ইন্ডিয়ান অডিয়েন্স, মানে আমি, তুমি ওয়েস্টার্নদের কথা বলছো, ধরো স্টোরি টেলিংটা তো একটা সার্টেলটি রাখছে, কারণ রামায়ণের গল্পটা আরআরআর এর সাথে আমার মনে হয় পুরোপুরি অ্যাপেলস টু অ্যাপেলস কম্পারিজন নয়, কারণ রামায়ণের গল্পটা কিন্তু ইটসেলফ যথেষ্ট। তুমি আমাকে বলো অরিত্র, তুমি কি দেখতে চাও 2026-এ রামায়ণে ওই রাম, মানে লর্ড রাম ওই হো হো করে হাসছে 10টা মাথা নিয়ে? মানে আমরা চাই না, মানে তুমি আমি না না, 10টা মাথা নিয়ে হাসছে সেটা আমিও দেখতে চাই না,
কিন্তু ওদের যদি ফাইনাল একটা ক্ল্যাশ হয় রাম আর রাবণের, সেটাকে আমি একটা নেক্সট লেভেলে গিয়ে কোনো ওয়ার সিকোয়েন্স দেখতে চাই, সেটা আমি অবশ্যই দেখতে চাই। সেটা তো হবে। এবং যেখানে ধরো মানে মানে ধরো রাবণকে তো কোনোদিনও নুয়ান্সের সাথে দেখানো হয়নি, সেটা তো অবশ্যই ওটাই আমি প্রবলেম। নুয়ান্সটা দেখতে চাই, ঠিক আছে, কিন্তু সেই নুয়ান্সটার মধ্যেও যেন একটা লার্জার দ্যান লাইফ ব্যাপার থাকে, মানে নুয়ান্সটা এরকম সেগুলো না হয়ে থাকবে। যেন যেন গেম অফ থ্রোনস এর মতো দেখছি ব্যাপারটা, যে গেম অফ না না, থ্রোনস এর সেটা যেভাবে হবে না, কারণ কারণ ব্যাপারটা কি বলতো, ধরো এই যে তাকে যে ট্রেডস গুলো দেওয়া হচ্ছে, ধরো রাবণ রাবণ তার লঙ্কা, তাকে বলা হতো সোনার লঙ্কা, মানে মানে রাবণ এতটাই ডেভেলপ করেছিল, তো সেটাকে তুমি যখন প্রেজেন্ট করছো, ইউ আর প্রেজেন্টিং ইন এন আউটল্যান্ডিশ ওয়ে। ধরো একটা এনশিয়েন্ট সেই সময়কার সিভিলাইজেশন যেটা প্রচন্ড প্রসপারাস, সেটার যে প্রেজেন্টেশনটা হবে সেটা কিন্তু একটা মানে আমেরিকাতে যে পিরিয়ড ফিল্মটা হয় তার থেকে আলাদা হবে। কি বলেছি বুঝতে পেরেছো? হুম আমেরিকাতে যে পিরিয়ড ফিল্মটা হচ্ছে একটা প্রসপারাস এশিয়ান কিংডম, ইভেন উইথ দ্য সার্টেনটি, ইভেন উইথ নন লাউড স্টোরি টেলিং, সেটার প্রেজেন্টেশনটা কিন্তু অন্যরকম হবে। এই যে ধরো রাবণ এত শক্তিশালী বা লর্ড রাম ভগবান, এই যে ব্যাপারগুলো, যে ধরো ধরো লর্ড রামের যে একটা ফেমাস ইয়েটা আছে, ওই হরধনু ভেঙে ফেলার ওই জিনিসটা, এইগুলো প্রত্যেকটাই তো মানে এগুলো তো তুমি মানে একটা সাটেল স্টোরি টেলিং এর পরেও তো এগুলো তারা তারা তো দেখছে না। তারা হয়তো রামায়ণের গল্পটা জানে, বাট এই জিনিসগুলো তো দেখছে না তারা। ধরো ফাইনাল যে ব্যাটেল বা ধরো রাম সেতু নির্মাণের যে বিষয়টা, ইভেন উইথ সার্টেলটি, এই এই জিনিসগুলোর মধ্যে তো যে ব্যাপারটা আছে, যে তোমাকে যে এক্সপিরিয়েন্সটা দিতে পারছে, যে কালচারাল ইম্প্যাক্টটা তৈরি করতে পারছে, সেটা কিন্তু একটা ব্রিটিশ বলছে আমেরিকান পিরিয়ড সিনেমা করে আলাদা, কারণ ফান্ডামেন্টালি দ্য কালচারস আর ডিফারেন্ট। তুমি রাবণের কথা বলছো, ধরো রাবণকে ইয়াসের যে লুকটা দিয়েছে, তাকে ধরো দেখাচ্ছে সেই ক্যারেক্টারটা শিব ভক্ত, সেই ক্যারেক্টারটা 10 মহাবিদ্যায় পারদর্শী, সে হয়তো একটা বাজে কাজ করেছিল মা সীতাকে হরণ করে, বাট সে নিজে তার রাজ্যে শাসন এতটাই ভালো করে যে সেখানে সেটার পুরো গোল্ডেন কিংডম। সেটা কিন্তু ইভেন উইথ সার্টেলটি সেটা কিন্তু ইন্ডিয়ান বল। কি বলেছি বুঝতে পেরেছো? ডিএনএটা কিন্তু ইন্ডিয়ান থাকে, জামাটা পাল্টে যাচ্ছে। দেখা যাক সেটা কি করতে পারে, বাট আমার কেন জানি না জিনিসটা আর কি মনে হচ্ছে কোথাও একটা গুলিয়ে যাচ্ছে আর কি, আমার এটা মানে পার্সোনাল ফিলিং। এইটা প্রথমবার আমি আর অরিত্র এতদিন পডকাস্ট করি, অরিত্র ইজ দ্য অপটিমিস্টিক ওয়ান আর আম দ্য সিনিক্যাল ওয়ান। আজকে আজকে একটু ঘুরে গেছে। আজকে আমি আশাবাদী না। দেখো তোমার যেটা বক্তব্য আমি একদমই এগ্রি করছি, যে একটা মানে তুমি ওয়েস্টকে যেটা দেখিয়েছো, ধরো আজকে বারাণসীর মতো সিনেমা, এবং এটাই আমি বলবো ভাবলাম ভুলে গেলাম, যে সেখান থেকে ওই প্রফেসর এক্সেভিয়ারের চেয়ার ছেড়ে সেটা যদি বিদেশে দেখায় সেটা চলবে। বাট রামায়ণ ইজ ডিফারেন্ট। মানে রামায়ণের যদি টেক্সটটাকে ফলো করা হয়, দ্য কালচারাল ডিএনএ ইজ সো ইন্ডিয়ান, ইভেন উইথ আ সাটেল মোর ওয়েস্টার্ন স্টোরি টেলিং। আমার মনে হয় ওই যে একটা ইউনিক ফ্লেভার ওটা থাকবে। মানে রামায়ণের ক্ষেত্রে আমি স্পেসিফিক্যালি বলছি, বারাণসীর ক্ষেত্রে অবশ্যই, মানে সেটা যদি এখন বড্ড বেশি ইন্ডিয়ানা জোন্স ঘেঁষা হয়ে যায় বা ইয়ে, স্পেসিফিক্যালি ফর রামায়ণ আই ডু থিঙ্ক ইভেন উইথ আ সাটেল স্টোরি টেলিং ওটা পুরোপুরি ইন্ডিয়ান ফ্লেভারই থাকবে। মানে ওটাকে মানে পুরোপুরি ওয়েস্টার্নাইজ, মানে আগেও দেখেছি বা পুরোপুরি টেমপ্লেট টাইপের হবে না। বারাণসীর ক্ষেত্রে হতে পারে। দেখা যাক, বাট আমি বারাণসীর থেকে এক্সপেকটেশন আমার বেশি আছে। বারাণসীতে একটা 8 ঘন্টার রামায়ণের সিকোয়েন্স আছে। নিতেশ তিওয়ারি দাঙ্গাল বানিয়েছিল। দাঙ্গাল কিন্তু মানে এখন অব্দি হাইয়েস্ট গ্রোসিং ফিল্ম। তো আমার রামায়ণ নিয়ে আশা আছে, আমার রামায়ণ নিয়ে আশা আছে। দাঙ্গাল ইজ নট আ স্পেকটাকেল বেসড ফিল্ম, ইট ইজ না সেটা তো আমি বলছি, মানে দাঙ্গাল ইজ আ ভেরি গুড ফিল্ম। তো নিতেশ তিওয়ারির আমার আশা আছে, বা দুটো নিয়েই আশা আছে। দেখো এইগুলো যদি একটা লেভেলে পেনিট্রেট করতে পারে, আমরা তারপরে আরো বড় স্কেলে ধরো তুমি ভাবো যদি রামায়ণ একটা ইম্প্যাক্ট তৈরি করে দেয়, তাহলে মহাভারতের গল্পটা আরো বড়, আরো অনেক ডেপথ সেটা করতে পারবো আমরা। তো দেখা যাক, আমি আশাবাদী। আমি এই বিষয়টা নিয়ে আমি বারাণসী নিয়ে আমি অতটা আশাবাদী নই, যেটা ওই পোস্টার টোস্টার এসছে একটু ইয়ে ঘেঁষা লেগেছে আমার, ইন্ডিয়ানা জোনস আর এক্সমেন ঘেঁষা। বাট রামায়ণ নিয়ে আমার আশা আছে অবিচ্ছ। আমি এমনি সিনিকাল, রামায়ণ নিয়ে আশা আছে। তো এই আজকে আমাদের পডকাস্ট এই অবধি। তো আবার আমরা ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা এই দুটো টপিক নিয়ে আলোচনা করলাম, অনেকক্ষণ বেশ বড় একটা আলোচনা হলো। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ।